আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাস গতিতত্ত্ব। তো এই চ্যাপ্টারটা শুরুর আগে আমরা কিছু কথা বলিনি, সেটা হলো এই চ্যাপ্টারের একটা মেইন সূত্র, সেটা হচ্ছে আমার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখলে আমরা ম্যাক্সিমাম ম্যাথ অ্যাপ্রোচ করতে পারবো এখান থেকে। তো এই চ্যাপ্টারের শুরুতে আমাদের তিনটা সূত্র আছে, সেটা হইলো বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং রেনল্ডস সূত্র। ঠিক আছে, তাহলে আমাদেরকে বলা আছে বয়েলের সূত্রতে যদি আমার এই যে টি, এটা যদি কনস্ট্যান্ট হয়, সাথে এই সবগুলা সূত্রে কিন্তু এন কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আমি লিখতেছি না। তো এন কনস্ট্যান্ট থাকার পাশাপাশি যদি আমার টি কনস্ট্যান্ট হয়, তাহলে এখানে দেখো, যদি আমার টি কনস্ট্যান্ট হয় তাহলে পি আর ভি এই জিনিসটা কি, পি ভি এর গুণফল একটা ধ্রুবক সংখ্যা, একটা ধ্রুবক জিনিস হবে। তাহলে পি সমানুপাতিক 1/v হবে। ঠিক আছে, আর ভিটাকে যদি ওই পাশে নিয়ে আসি তাহলে পি ভি ইজ ইকুয়াল টু কে হবে। কে মানে এখানে একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 ইজ ইকুয়াল টু ডট 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 Pn Vn। এরপর আমরা চার্লসের সূত্রে দেখতে পাই, যে যদি P কনস্ট্যান্ট থাকে অর্থাৎ প্রেসার যদি ধ্রুবক থাকে, তখন এখানে যদি আমার প্রেসার ধ্রুবক থাকে, এখানে যদি আমার প্রেসারটা ধ্রুবক থাকে, তাহলে ভি আর টি এই দুটো সমানুপাতিক হবে। তাহলে ভি সমানুপাতিক টি, আর ভি সমানুপাতিক টি হলে আমরা লিখতে পারি যে V1/T1 is equal to V2/T2 is equal to dot 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 Vn divided by Tn। এই যে এই জিনিসটা কখন অ্যাপ্লিকেবল, যখন আমার টি এটা কিসে আছে, কেলভিনে আছে। আর যদি আমার টিটা সেলসিয়াসে হয়, তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো যে ভি থিটা, অর্থাৎ থিটা ডিগ্রি সেলসিয়াসে আমার যে আয়তন, সেটা হচ্ছে V0 1 প্লাস গামা পি ডেল থিটা। ঠিক আছে, এই গামা পি এর মানে নামটা কি, গামা পি হচ্ছে আমার স্থির আয়তন না, এই চাপটা স্থির না, তাহলে সেটা হচ্ছে স্থির আয়তনে, সরি সরি স্থির চাপে, স্থির চাপে কিসের প্রসারণ হইতেছে, মানে কিসের পরিবর্তন হচ্ছে, আয়তন না, তাহলে স্থির চাপে আয়তন প্রসারণ সহগ। এরপর রেনল্ডস সূত্রে আমাদেরকে বলা আছে যদি আমার ভি কনস্ট্যান্ট হয়, তখন এখানে যদি আমার ভিটা কনস্ট্যান্ট হয় তাহলে কি হবে, পি আর টি সমানুপাতিক হবে। তাহলে এখান থেকে লিখতে পারি যে পি সমানুপাতিক টি হবে। তাহলে পি সমানুপাতিক টি হলে আমরা লিখতে পারি যে P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2 ইজ ইকুয়াল টু ডট 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 Pn/Tn। তাহলে এটাও কখন অ্যাপ্লিকেবল, এটাও তখন অ্যাপ্লিকেবল যখন আমার টি এটা ক্যালভিনে আছে, টিটা কিসে আছে, ক্যালভিনে আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এটা তো টি কেলভিনের জন্য, তাহলে সেলসিয়াসের জন্য কি হবে, সেলসিয়াসের জন্য হবে যে থিটা ডিগ্রি সেলসিয়াসে পি থিটা ইজ ইকুয়াল টু P0 1 প্লাস গামা ভি ডেল থিটা। অর্থাৎ থিটা ডিগ্রি পরিবর্তনে আমার যেটা আমরা পাবো প্রেসারটা সেটা। তাহলে এখান থেকে আমরা এই যে ডেল ভি, এই যে গামা ভি এর মানটা কি লিখতে পারি, আমার আয়তন কনস্ট্যান্ট না, তাহলে এখানে লিখতে পারি যে স্থির আয়তনে পরিবর্তন কিসের হচ্ছে, চাপের হচ্ছে। তাহলে চাপ প্রসারণ সহগ। ঠিক আছে, আর এখানে যে থিটা নট আর ভি নট, এই যে পি নট আর ভি নট, এগুলো হচ্ছে কি আমার 0 ডিগ্রি সেলসিয়াসে আমার যে আয়তন সেটা, এই যে ভি নট সেটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াসে ভি, আর এই যে আমার P0 এটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেলসিয়াসে পি এর মান। ঠিক আছে, এখন আমাদের যে মেইন সূত্র সেটা হচ্ছে পিভি সমান এনআরটি। তাহলে আমাদের কোন একটা কেসে, মানে কোন একটা ক্ষেত্রে, ধরলাম আমার যে কেস ওয়ান, ওই কেস 1 এর জন্য আমার P1 V1 ইজ ইকুয়াল টু N1 আর T1 হবে। হ্যাঁ, আর যখন আমার কেস টু, তখন ওটার জন্য আমার P2 V2 ইজ ইকুয়াল টু N2 আর T2 হবে। তাহলে দেখো আমাদের যে এই আর
এই যে গ্যাস ধ্রুবক, এই গ্যাস ধ্রুবকটা কিন্তু দুনো ক্ষেত্রের জন্য কি সেম। তাহলে এই দুইটা আমরা কম্পেয়ার করে লিখতে পারি যে P1V1 ডিভাইডেড বাই P2V2 ইজ ইকুয়াল টু N1T1 ডিভাইডেড বাই N2T2। এটাই কিন্তু আমাদের মূল সূত্র, ঠিক আছে। এই জিনিসটাই আমরা সবসময় ইউজ করব। আমাদেরকে কিভাবে দেওয়া থাকবে কোশ্চেনগুলা, ধরো কোনো একটা ক্ষেত্রে আমার P1V1 P2V2 এগুলো দেওয়া থাকবে, যে কোনো কিছু একটা আমাকে বের করতে হবে তুলনা করে, ঠিক আছে। তাহলে এখন আমরা কিছু গ্রাফ দেখব। গ্রাফগুলা কেমন, ধরো প্রথমে আমরা বয়লের সূত্রের গ্রাফ দেখি, ঠিক আছে। আচ্ছা, তোমাকে বুঝতে হবে না যেটা কোন সূত্র ইউজ করবো, বয়লের সূত্র না চার্লসের সূত্র না রেনো সূত্র, তুমি জাস্ট দেখতে থাকো কিভাবে করতেছি। কপি, আচ্ছা এখানে দেখো, আমরা যদি পি আর ভি এর গ্রাফ নিই, তাহলে যে আমাকে বলো যে পিভি সমান এনআরটি, ঠিক আছে। তাহলে এখান থেকে পিভি সমান এনআরটি থেকে আমরা পি বনাম ভি এর গ্রাফ নিচ্ছি, তাহলে আমাকে বলো যে পি ইজ ইকুয়াল টু 1/v এনআরটি না। হ্যাঁ, অথবা আমরা এভাবে লিখতে পারি যে পিভি সমান একটা কনস্ট্যান্ট, কারণ এনআরটিটা চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা কি রকমের গ্রাফ হচ্ছে, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে, এমন টাইপের একটা গ্রাফ হচ্ছে না এখানে। তাহলে এই গ্রাফটা কেমন হয়, এরকম হয় না, আয়তাকার অধিবৃত্তের মতো। হ্যাঁ, অধিবৃত্তটা কিছু একটা হবে, গ্রাফটা এমনই হয়, ঠিক আছে। তাহলে এরপর আমরা আরেকটা গ্রাফ দেখবো, সেটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে পি বনাম ভি ইনভার্স। তাহলে পি বনাম ভি ইনভার্সের গ্রাফটা কেমন হবে, যে পিভি সমান কে, অর্থাৎ পিভি সমান একটা কনস্ট্যান্ট এখান থেকে আমরা পাইলাম। তাহলে পি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/v। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর যে গ্রাফটা সেটা মূল বিন্দুগামী হবে। এখানে কিন্তু এম এক্স প্লাস সি এটা নাই কিন্তু, তাহলে এটা কি হবে, মূল বিন্দুগামী হবে। এবং এটা যে ঢাল সেটা কত, 45 ডিগ্রি, কিন্তু এটা যে অ্যাঙ্গেলটা সেটা 45 ডিগ্রি, কারণ এখানে মানে কত, আম, আচ্ছা দাঁড়া, এটা 45 ডিগ্রি হবে না, এটা বলা যাচ্ছে না আসলে। হ্যাঁ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স গ্রাফ হবে, মূল বিন্দুগামী হবে, কিন্তু অ্যাঙ্গেলটা বলা যাচ্ছে না এক্ষেত্রে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখো। আর আমরা যখন পিভি বনাম ভি এর গ্রাফ আঁকবো আর পিভি বনাম পি এর গ্রাফ আঁকবো, তাহলে পিভি জিনিসটা একটা কনস্ট্যান্ট না, তাহলে এটা কি পরিবর্তন হবে, হবে না। তাহলে এটা এইভাবে যাবে সোজাসুজি, এক্স অক্ষে সমান্তরাল যাবে, ঠিক আছে। এখন আমরা আরো কিছু গ্রাফ দেখবো। এখানে একটা, আমাদের প্রথম যে গ্রাফটা সেটা হচ্ছে আমার লগ পি আর লগ ভি এর গ্রাফ। এরপর একটা হচ্ছে আমার লগ পি এবং লগ 1/v এর গ্রাফ। এরপর একটা হচ্ছে আমার লগ ভি, এরপর হচ্ছে লগ টি এর গ্রাফ। এই গ্রাফগুলো আমরা আঁকবো। তাহলে দেখো, আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু কি, কে, অর্থাৎ এন আর টি, এখানে অন্য কিছু নাই মানে কি, এগুলো কনস্ট্যান্ট। পি আর ভি বাদে যা আছে এগুলো কি কনস্ট্যান্ট হবে, যেহেতু আমাদের গ্রাফের মধ্যে উল্লেখ নেই। তাহলে এখন পিভি সমান কে, উভয় পাশে যদি আমরা লগ নিয়ে চিন্তা করি, উভয় পাশে যদি আমরা লগ নিই, তাহলে লগ পিভি সমান লগ কে। তাহলে যদি গুণ আকারে থাকে লগে, তাহলে কি হয়, যোগ হিসেবে আলাদা হয়ে যায়। তাহলে লগ পি প্লাস লগ ভি ইজ ইকুয়াল টু লগ কে। তাহলে এখান থেকে যদি আমরা লগ পি রেখে সাইডে রাখি, লগ পি ইজ ইকুয়াল টু মাইনাস লগ ভি প্লাস লগ কে। তাহলে আমাকে বলো এই জিনিসটা কিসের সাথে সাদৃশ্যপূর্ণ, এই জিনিসটা কিসের সাথে সাদৃশ্যপূর্ণ, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটার মতো না। তাহলে এখানে কি মাইনাস না, এই ক্ষেত্রে কি এখানে মাইনাস আছে না, তাহলে কি ঢালটা কি নেগেটিভ। তাহলে ঢাল নেগেটিভ হলে এটা এভাবে আসবে। আর এটা যেহেতু প্লাস সি, এই প্লাস সি এর এই মানটা হবে আমার লগ কে।
ঠিক আছে, এই মানটা হবে আমার লগ কে। এখন আমাকে আমাকে বলো এখানে এই ইকুয়েশনের ক্ষেত্রে লগ ভি এর আগে কোনো সংখ্যা আছে? আছে তো, এক, মানে কি ওয়ান। তাহলে আমি বলতে পারতেছি যে এই যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটা হচ্ছে আমার কি 45 ডিগ্রি। ঠিক আছে, আমরা যদি সূক্ষ্মকোণটা চিন্তা করি এইভাবে আসে তাহলে 45 ডিগ্রি আসবে না, 135 ডিগ্রি আসবে টোটালে। হ্যাঁ, ওটা তোমরা নিজেরা একটু দেখে নিও, সমস্যা নেই। আর এখান থেকে যদি আমরা লগ পি আর লগ 1/v এটা যদি আমরা বের করতে যাই, তাহলে ঠিক একইভাবে vv ইজ ইকুয়াল টু কে। হ্যাঁ, তাহলে আর পি ইজ ইকুয়াল টু কে ইন্টু 1/v। তাহলে এখান থেকে লিখতে পারি যে লগ পি ইজ ইকুয়াল টু লগ কে প্লাস লগ 1/v। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে এই ইকুয়েশনটা কিসের মতো, এই ইকুয়েশনটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর মতো, যেখানে আগে কি পজিটিভ, তাহলে পজিটিভ হলে গ্রাফটা কি ধনাত্মক ঢালযুক্ত, তাহলে উপরের দিকেই ভাবে উঠবে। আর আগের মতোই এই যে অংশটা সেটা হচ্ছে আমার লগ কে। তো যারা বুঝতেছো না এই অংশটা লগ কে কেন, তাহলে সেটা তার একটু দেখো এই জিনিসটা যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c রেখার ক্ষেত্রে রেখাটা এরকম ছিল না গ্রাফটা, যেখানে এই যে এটা ছিল y অক্ষের ছেদাংশ, এটা c না, এই যে ধ্রুবকটা থাকে এটা কি হয়, c হয় না, তাহলে এখানেও যে কনস্ট্যান্ট বা ধ্রুবকটা থাকবে এটা এখানে হবে। ঠিক আছে, বুঝা গেল? তাহলে এটা একটু উপরে তুলে রাখি কারণ এখানে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এটা আমি বক্স করে রাখলাম। আচ্ছা, তো এরপর হয়েছে আমার লগ ভি আর লগ টি এর গ্রাফ আঁকতে হবে। তার আমরা জানি কি যে ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে লগ ভি ইজ ইকুয়াল টু লগ টি প্লাস লগ কে। জাস্ট টিটার দিকে গেলে কি হবে, গুণ হবে, আর উভয় পাশে লগ নিলে এটা যোগ আকারে আসবে, তাই না? তাহলে এখান থেকে আমরা আঁকতে পারি, গ্রাফটা আঁকতে পারি, সেটা হলো এরকম y ইজ ইকুয়াল টু mx এর মতো। এটাও হবে আমার লগ কে। বুঝা গেল? আচ্ছা, নেক্সট স্লাইডে আসি। এবার আমাকে বলা হইলো এই গ্রাফটা আঁকতে, যে পি বনাম রো অর্থাৎ ঘনত্বের গ্রাফ আঁকতে। আর আমরা জানি কি যে পিভি সমান এন আর টি। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি যে পিভি সমান এন মানে কি, এন মানে হচ্ছে আমার ছোট হাতের এম ডিভাইডেড বাই বড় হাতের এম, আর টি ছোট হাতের এম হচ্ছে আমার যতটুকু ভর আছে, আর বড় হাতের এম হচ্ছে আমার আণবিক ভর। তাহলে আমরা যদি বড় হাতের এমটাকে এদিকে আনি পি এম, আর আর ভিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এম বাই ভি ইজ ইকুয়াল টু ইন্টু আর টি। ঠিক আছে, তাহলে এখান থেকে লিখতে পারি যে পি এন ইজ ইকুয়াল টু এম বাই ভি মানে কি, এম বাই ভি মানে রো, তাহলে রো আর টি। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবা, এটা আমরা ইউজ করবো সামনের ম্যাথে, আমরা ইউজ করবো এই জিনিসটা। তাহলে দেখো টি এর সাথে রো সমানুপাতিক, যদি বাকিগুলো কনস্ট্যান্ট থাকে তাহলে এটা কি মূল বিন্দুগামী সরলরেখা হবে। এখন আমাদের এমসিকিউতে কিছু গ্রাফ আসে যেখান থেকে আমাদের কিছু ক্রম নির্ণয় করতে বলা হয়, যেমন এইগুলো। তাহলে এই গ্রাফগুলোর মধ্যে আমাদেরকে কি বলা আছে যে ধরো এখানে আমরা পি বনাম ভি এর একটা গ্রাফের তিনটা টেম্পারেচারের গ্রাফ আঁকা আছে। তা এখান থেকে আমাকে বলবে যে T1 T2 এবং আচ্ছা T1 T2 T3 এগুলো ক্রম আমাকে লিখতে বলবে। হ্যাঁ, মানে এগুলো ক্রম অনুযায়ী সাজাতে বলবে। তো এই ধরনের ম্যাথগুলোতে আমরা কি করব, আমরা যে কোনো একটাকে কনস্ট্যান্ট বানাবো। যেমন ধরো আমরা এখানে একটা দাগ টানছি, আমরা এখানে চিন্তা করবো, তাহলে আমি এখানে ভিটাকে কনস্ট্যান্ট মানতেছি, ভিটাকে আমরা কনস্ট্যান্ট মানতেছি, ফিক্স করতেছি, আমরা ভি কে ফিক্স ধরলাম। হ্যাঁ, বি কে ফিক্স ধরার পরে আমরা জানি কি যে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি। তাহলে যদি ভিও ফিক্স হয়, যদি ভি ফিক্স হয়, আমার ভি ফিক্স হয় এবং এন আর এই দুইটাও যে আমার ফিক্স হয়, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে পি সমানুপাতিক টি। পি সমানুপাতিক কি টি। তাহলে আমাকে বলো যে এটার করেসপন্ডিং পি যদি, এই যে T3 এর করেসপন্ডিং পি যদি আমার P3 হয়, T2 এর করেসপন্ডিং পি যদি আমার P2 হয়, আর T1 এর করেসপন্ডিং পি যদি আমার P1 হয়, তাহলে আমাকে বলো যে এই ক্ষেত্রে কি হবে,
এই যে P2 P3 সরি P1 P2 P3 এগুলা ক্রম কি হবে? যেহেতু গ্রাফটা উপরের দিকে, তাহলে আমি লিখতে পারি না যে P3 P2 P1 এভাবে হবে ক্রমটা। P3 সবচেয়ে বড়, এরপর P2, এরপর P1। তাহলে আমাকে বলো যে P এর সাথে T সমানুপাতিক। তাহলে P3 যদি বড় হয় তাহলে T3 ও কি বড় হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে T3 বড় T2 T1। ঠিক আছে, বুঝা গেল? এরপর আমাদেরকে ধরো এরপরে গ্রাফে বলছে যে পি বনাম 1/v এ গ্রাফ দেওয়া আছে এবং তিনটা টেম্পারেচার আঁকা আছে। তাহলে আমাকে বলছে এটা এবার ক্রমশ যেতে। তাহলে এবারও কি করবো, আমরা যে কোনো একটাকে কি করব, কনস্ট্যান্ট ধরে নিব বা ফিক্স করে নিব। আমরা 1/v কে ফিক্স করে নিছি, 1/v ফিক্স হয়ে গেছে। তাহলে আমাকে বলো আমরা মেন সূত্র কি জানি, পিভি সমান এনআরটি জানি। তাহলে পি ইজ ইকুয়াল টু 1/v, পি ইজ ইকুয়াল টু এনআর ডিভাইড বাই ভি ইন্টু টি, এন আর ডিভাইড বাই ভি ইন্টু টি। তাহলে এই ক্ষেত্রে আমার পি সমানুপাতিক টি হবে। হ্যাঁ, তাহলে পি সমানুপাতিক টি যদি হয়, তাহলে আমার T1 এর জন্য প্রেসার যদি P1 হয়, T2 এর জন্য প্রেসার যদি আমার P2 হয়, আর T3 এর জন্য প্রেসার যদি আমার P3 হয়, তাহলে দেখো এই যে গ্রাফ অনুযায়ী আমার P1 বড়, এরপর P2, এরপর P3। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে যেহেতু সমানুপাতিক, তাহলে T1 T2 T3। এখন আরেকটা গ্রাফে ধরো ভি বনাম টি এ গ্রাফ দেওয়া আছে, এবং এখানেও ভি বনাম টি এ গ্রাফ দেওয়া আছে। এখানে আমাকে ক্রমগুলো লিখতে বলছে P2 P3 P1 যাই বললো। তো আমরা কি করব, আমরা আবার একটাকে ফিক্স করব। তাহলে আমরা ধরো এটাই আবার ফিক্স করে নিলাম। তাহলে এবার আমার টি ফিক্স। তাহলে টি যদি ফিক্স হয়, তাহলে পিভি সমান এনআরটি। এবার টি তো ফিক্স আমার, এই যে টি এটা ফিক্স। তাহলে আমার এই পুরো জিনিসটাই কি ফিক্স, এই যে এই পুরো জিনিসটা আমার ফিক্স। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে পি সমানুপাতিক 1/v। তাহলে আমাকে বলো যে P3 এর জন্য আমার ভি যদি এখানে V3 হয়, P2 এর জন্য V2, P1 এর জন্য V1। তাহলে এই গ্রাফের থেকে আমরা কি লিখতে পারি যে V3 বড় V2 বড় V1। তাহলে এটা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে V3 যদি সবচেয়ে বড় হয়, তাহলে P3 সবচেয়ে কি হবে, ছোট হবে। তাহলে P3 P2 P1। আশা করি বুঝছো। এবার এই যে গ্রাফটা, এখানে আমরা কাকে ফিক্স করলাম, আমার যে θ°C যে টেম্পারেচার গুলো দেওয়া আছে এটাকে ফিক্স করলাম। তাহলে আমাকে বলো এখান থেকে আমরা যে সূত্রটা জানি সেটা হইলো আমার পি থিটা ইজ ইকুয়াল টু পি নট 1 প্লাস ভি গামা ভি ইন্টু সি ছিল না? দাঁড়া আমি একটু দেখে আসি, নিজেই ভুলে গেলাম। এই তো গামা ভি ইন্টু থিটা নট, ডেল থিটা ছিল। তাহলে গামা ভি ইন্টু ডেল থিটা। ঠিক আছে, এবার আমি এটাকে যদি আলাদা করি যে পি থিটা ইজ ইকুয়াল টু পি নট প্লাস পি নট গামা ভি ডেল থিটা। আমি এখানে কনস্ট্যান্ট করছি কোনটাকে, থিটার যে পরিবর্তন সেটাকে না, অর্থাৎ টেম্পারেচারটাকে তো আমি এখানে কনস্ট্যান্ট করছি, তাই না? তাহলে আমাকে বলো, এবার তুমি একটু মাথা খাটাবা আর বাকি জিনিসটা তুমি একটু এক্সাম্পল করবে। আমি কিন্তু হিন্টস দিয়ে দিচ্ছি যে কিভাবে করছো। আমি এই জায়গাটাকে কনস্ট্যান্ট দিচ্ছি। হ্যাঁ, তাহলে আমার পি কিসের সমানুপাতিক আসছে, এই গ্রাফটা কিসের আমাকে সেটা বলে। গ্রাফটা আমার র্যানো সূত্র না? তো র্যানো তো কি হয়, পি সমানুপাতিক টি হয় না? তাহলে এখানেও কি পি সমানুপাতিক টি তো হচ্ছে, তাই না? বুঝছো আমার কথাটা? যদি বুঝে থাকো গ্রাফটা মিলিয়ে যেতে পারবা। হ্যাঁ, আমি এখান থেকে আনসারটা লিখতেছি, তাহলে হচ্ছে V3 V2 V1। হ্যাঁ, এটা বোঝার ট্রাই করবে একটু, এটা তোমার বাড়ি কাজ। সবগুলো আমি বুঝে দিলে কেমন কি, হিন্টস কিন্তু দিয়ে দিছি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের র্যানো সূত্র বা চার্লস বয়েল এগুলো যে সূত্র ছিল সেগুলো। এরপর আমাদের গ্যাসের গতিতত্ত্ব নিয়ে অনেকগুলা কথা আছে, যে গ্যাসের পরিবর্তনের গতিতত্ত্বের সূত্র অথবা গ্যাসের গতিতত্ত্ব যাই বলো, গ্যাসের গতিতত্ত্ব। ঠিক আছে, গ্যাসের গতিতত্ত্বের সময় আমাকে কয়েক ধরনের ব্যাগই জানতে হবে। যেমন প্রথমে বলা হবে আমাকে গড় ব্যাগ। গড় ব্যাগ কি, সবগুলা ব্যাগের যোগ, সবগুলা ব্যাগকে যোগ করব এবং কয়টা ব্যাগ যোগ করছে সেটা দিয়ে ভাগ করব। তাহলে সি
এটাকে আমরা বার দিয়ে যদি চিন্তা করি, তাহলে সি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার C1 প্লাস C2 প্লাস C3 ডট 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 CN ডিভাইডেড বাই N, বড় হাতে N। এটা কি আমার গড় বেগ। এরপর গড় বর্গ বেগ, গড় বর্গ বেগ সেটা কি? এই যে সি, এটাকে বলা হয় সিভি প্রাইম। এটা কি গড় বর্গ বেগ মানে কি? সবগুলা বেগকে আমি বর্গ করে যোগ করব। তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 CN স্কোয়ার ডিভাইডেড বাই N। এটা হচ্ছে আমার কি গড় বর্গ বেগ। এখন যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার মূল গড় বর্গ বেগ, মূল গড় বর্গ বেগ অর্থাৎ রুট মিন স্কোয়ার। তাহলে এটার যে নামটা সেটা হচ্ছে আমার CRMS। ঠিক আছে, CRMS বের করার জন্য কি করতে হবে? সেটা হলো উল্টা ভাবে যাবে, যে রুট মিন স্কোয়ার। তাহলে আগে কি হবে? আগে স্কোয়ার হবে। তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার প্লাস ডট 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 CN স্কোয়ার। এবং মিন মানে কি? ভাগ করব, যতটাতে যোগ করছি বর্গ করে অতটা কি ভাগ হবে, অত দিয়ে ভাগ হবে। এবং কি করতে হবে? রুট। তাহলে রুট, এটা হইলো আমার CRMS। ঠিক আছে, এটাই আমি সবচেয়ে বেশি কি করব? ইউজ করব। এখন আমার যেই সূত্রগুলো আছে, আমার গতিতত্ত্বের যে সূত্রগুলো আছে সেগুলো হইলো পি ইজ ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার, এটা একটা আছে। মেইনলি যেটা আমরা ইউজ করব সেটা হইলো আমার পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার। এই সি স্কোয়ারটা হচ্ছে আমার আরএমএস বেগ। ঠিক আছে, এখন কথা হইলো এখানে জিনিসগুলো কি সেটা একটু জানতে হবে। এখানে আমার এম, এম হচ্ছে আমার একটা অণুর ভর, একটা অণুর ভর। এন হচ্ছে আমার মোট অণুর সংখ্যা, অণুর সংখ্যা। ঠিক আছে, এখন আমাকে বলো, যদি আমি এখান থেকে পি ইজ ইকুয়াল টু 1/3 m ইন্টু n/v সি স্কোয়ার লিখতে পারি তো? এবং এই জিনিসটাকে আমি একটু আলাদাভাবে লিখতেছি। তাহলে এখান থেকে আমার আসতেছে যে পি ইজ ইকুয়াল টু 1/3 m ছোট হাতের n সি স্কোয়ার। এই যে ছোট হাতের n লিখলাম সেটা হলো কি? একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। এই জিনিসটাকে বলা হয় লসমিট সংখ্যা। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় লসমিট সংখ্যা। এখন আমরা মেইন সূত্র হিসেবে যেটা মুখস্থ করবো সেটা হইলো এটা। এখন আরো অনেক কিছু লেখা যায় এখান থেকে, যেমন যেমন আমরা আরো কিছু লিখতে পারি। সেটা হইলো পিভি ইজ ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার। এটা ছিল আমার মেইন সূত্র। তাহলে আমাকে বলো, এই এম হচ্ছে আমার একটা অণুর ভর, আর এই এন হচ্ছে আমার যতগুলা অণু আছে। ঠিক আছে, তাহলে আমার এম আর এন, এই যে ছোট হাতের এম আর বড় হাতের এন, এই দুটো যদি আমি গুণ করি তাহলে কি পাবো? আমরা মোট ভর পাবো না এখান থেকে, মানে যতটুকু ভর এখানে এক্সিস্ট করে এখানে আমরা মোট ভরটা পাবো। তাহলে মোট ভরকে আমরা বড় হাতের এম দ্বারা লিখি, যে পি ভি ইজ ইকুয়াল টু 1/3 m সি স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা এখান থেকে লিখি যে পি ইজ ইকুয়াল টু 1/3 m/v সি স্কোয়ার। তাহলে আমাকে বলো, যে যদি আমরা ভরকে আয়তন দ্বারা ভাগ করি কি পাই? 1/3 d প্রাইম d সি স্কোয়ার। ডি মানে কি? এখানে ডেনসিটি বোঝাচ্ছে, ডি মানে ঘনত্ব বোঝাচ্ছি এখানে। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে 3p/d রুট ইজ ইকুয়াল টু CRMS। ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এরপর এই যে এই লাইনটা আছে, হ্যাঁ, এই লাইনটা থেকে আমরা লিখতে পারি
এই লাইনটা থেকে নতুন করে লেখা যায় যে পিভি ইজ ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার আছে না, এটাকে যদি আমি হাফ এম সি স্কোয়ার লিখতে যাই তাহলে এখানে একটা 2 গুণ হবে উপরে, তাহলে 2/3 হাফ এম সি স্কোয়ার। এই জিনিসটা আসলে কি, হাফ এম ভি স্কোয়ার না, হাফ ইন্টু টোটাল যে ভর আর তাদের যে ভেলোসিটি, তাদের ভেলোসিটিটা তো সিআরএমএস, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে কি গতিশক্তি ই কে। তাহলে এখান থেকে লিখতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু 2/3 ই কে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাই যে ই কে ইজ ইকুয়াল টু 3/2 পিভি। ঠিক আছে, এই সূত্রটাও মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ই কে ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি, তাহলে পিভি সমান এনআরটি। এখান থেকে আমরা লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে এন মোল গ্যাসের শক্তি, তাই না? এটা হলো কি এন মোল গ্যাসের শক্তি। এখন এখান থেকে তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আমার ই মেইনলি ডিপেন্ড করে টি এর উপর। যত টি বাড়বে তত আমার কি গতিশক্তি বাড়বে। ঠিক আছে, তত আমার গতিশক্তি বাড়বে। এখন কথা হইলো এটা কিসের, এন মোলের। তাহলে আমাকে বলো যে ই ইজ ইকুয়াল টু 3/2 আর টি, এটা কিসের, এটা হইলো 1 মোল বা এন এ সংখ্যক অণুর জন্য, অণুর গতিশক্তি, অণুর গতিশক্তি। তাহলে আমাকে বলো এটা হলো কি 1 মোলের গতিশক্তি, তাহলে ই ইজ ইকুয়াল টু 3/2 কেটি, এটা হইলো আমার একটা অণুর গতিশক্তি, একটা অণুর গতি শক্তি। এটা কিভাবে পাইলাম, এটা হলো, এটাকে যদি আমি অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করি, এটা কিসের ছিল, 1 মোলের ছিল। এটা 1 মোলকে আমি যদি অ্যাভোগাড্রো দ্বারা ভাগ করি তাহলে এটা একটা অণুর চলে আসবে না, তাহলে এই জিনিসটা তখন কিসের হবে, একটা অণুর হয়ে যাবে। ঠিক আছে, যখন আমরা এটাকে অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করব এটা অণুর গতিশক্তি হয়ে যাবে। তাহলে এই কেটা কি, কেটা হচ্ছে আমার বোল্টজম্যান কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা ভ্যালু কি, এটা হচ্ছে আর ডিভাইডেড বাই এন এ। আমার আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 8.314 আর এন এ হচ্ছে আমার কি 6.023 ইন্টু 10⁻23। তাহলে আমার ভ্যালু আসে কত, আমার ভ্যালু আসে সম্ভবত 1.38 ইন্টু 10⁻1.38 -23। এটা হলো আমার বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, আচ্ছা এই গেল আমার কাহিনী। আচ্ছা এখানে আরো কিছু কথা আছে, যেমন একটা অণুর গতিশক্তি, একটা অণুর গতিশক্তি আমরা কি পাইছি, আমরা পাইছি যে 3/2 কেটি। তাহলে আমরা লিখতে পারি যে না এখানে যে সরি একটা অণুর গতিশক্তি, তাহলে আমরা লিখতে পারি যে হাফ এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3/2 কেটি। এই এমটা কি, এই এম হচ্ছে অণুর ভর, এম হচ্ছে অণুর ভর, একটা অণুর ভর, একটা অণুর ভর। আর এটা তো সিআরএমএস হবে, প্রত্যেকটা অণুর গতি ভেলোসিটি কি সিআরএমএস এর সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সিআরএমএস ইজ ইকুয়াল টু 3 কেটি বাই এম। তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি যে সি ইজ ইকুয়াল টু বা সিআরএমএস ইজ ইকুয়াল টু √ওভার 3 কেটি বাই এম। এই যে এমটা এটা হচ্ছে আমার কি একটা অণুর ভর। তাহলে এখানে একটা অণুর ভর, তাহলে আমরা যদি এটাকে টোটাল একটা মোল হিসেবে চিন্তা করতাম, যদি আমরা এটাকে মোল হিসেবে চিন্তা করতাম তাহলে আমরা লিখতাম যে সি আর এম এস ইজ ইকুয়াল টু √ওভার
3RT ডিভাইডেড বাই এম, যেখানে এই যে এম সেটা হচ্ছে আণবিক ভর, আণবিক ভর। তাহলে এখানে একটু মনে রাখবা যে যখন আমার ছোট হাতের এম ইউজ হয়েছে, যখন আমরা আণবিক ভর ইউজ হয়েছে তখন এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইউজ হয়েছে, আর যখন আমার আণবিক ভর ইউজ হয়েছে তখন আমার যে R 8.314 সেটা ইউজ হয়েছে। ঠিক আছে? আচ্ছা, তো এই গেল আমার গতিতত্ত্ব নিয়ে যা যা কথা বলার তা। এখানে আমার মেন সূত্র কি কি? সিআরএমএস ইজ ইকুয়াল টু 3KT/m বা 3RT/m, এটা মনে রাখতে হবে। 3P/d ইজ ইকুয়াল টু সিআরএমএস, এটাও মনে রাখতে হবে। কে সূত্রটা মনে রাখতে হবে। আর এই যে মেন সূত্র সেটাও আমাকে কি মনে রাখতে হবে। ঠিক আছে? এখানে আমাদের আরো কিছু জিনিস একটু জানতে হবে, যেটা হয়তো বইয়ে নেই কিন্তু একটু জেনে রাখা ভালো। সেটা হইলো সিআরএমএস, এটার মান তো আমরা দেখতেছি যে 3RT ডিভাইডেড বাই বড় হাতের এম, অর্থাৎ আণবিক ভর হয়। তাহলে এখানে সি অ্যাভারেজ একটা আছে না, যেটা আমরা পড়ছিলাম, সি অ্যাভারেজের ভ্যালু হচ্ছে আমার 8RT, সরি 8RT ডিভাইডেড বাই পাই এম। হ্যাঁ, আর যে সি মোস্ট পসিবল মানে সবচেয়ে সম্ভাব্য যে ভ্যালুটা, হ্যাঁ, সেটা হচ্ছে আমার 2RT ডিভাইডেড বাই এম। এই জিনিসটা তোমরা কেমিস্ট্রিতে পড়বা, তাও আমি একটু বলে রাখলাম এখানে, হ্যাঁ, জাস্ট সুবিধার্থে, কারণ এসে করতে পারে বলা যায় না। এরপর এরপর আমাদের যেটা পড়ার কথা সেটা হচ্ছে আমার স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা, এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করতেছি না। এটা হইলো যখন আমার একক পরমাণু একক পরমাণু থাকে, তখন আমার রৈখিক দুটো অংশ থাকে। একটা হচ্ছে রৈখিক, একটা হচ্ছে আমার একটা হচ্ছে রৈখিক আর একটা হচ্ছে আমার কণিক গতিশক্তি। ঠিক আছে? একটা হচ্ছে আমার রৈখিক আর একটা হচ্ছে আমার কণিক কণিক গতিশক্তি। এখন যখন আমার এক পরমাণু হবে তখন তার রৈখিকটা কত হবে, এটা আমি একটু চার্ট করে দিই। ঠিক আছে? আচ্ছা, যখন আমার একক পরমাণু হবে তখন আমার রৈখিকটা হবে 3 আর কণিকটা হবে 0। যখন আমার দুই পরমাণু হবে মানে দুইটা পরমাণু হবে তখন আমার রৈখিকটা হবে 3, কণিকটা হবে কি 0। আর যখন আমার বহু পরমাণু হবে তখন আমার রৈখিকটা হবে 3, কণিকটা হবে কি 3। কণিক গতিশক্তি, রৈখিক গতিশক্তি, ওইটার জন্য যে আমার স্বাধীনতা মাত্রা, সেটার জন্য হবে এগুলোকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? স্বাধীনতা মাত্রা এফ। তাহলে যেমন একক পরমাণুতে কি কি আছে? এইচ আছে। হ্যাঁ, একক পরমাণু উদাহরণগুলোর মধ্যে আছে আমার এইচ। এরপর একক পরমাণু কি কি আছে, দাঁড়ো, আরে কেমিস্ট্রি ভুলে যাচ্ছি এদিকে। একক পরমাণুর মধ্যে আছে আমাদের যেমন হিলিয়াম। হ্যাঁ, একটা হচ্ছে আমার হিলিয়াম। এরপর কি আছে আমার নিয়ন আছে, আর্গন আছে। যদি এগুলো থাকে তখন তাদের জন্য আমার স্বাধীনতার মাত্রা এফ হচ্ছে আমার 3। ঠিক আছে? বি পরমাণুকের জন্য যেমন আমার নাইট্রোজেন, অক্সিজেন এবং একটা স্পেশাল আছে, সেটা হচ্ছে আমার কার্বন ডাই অক্সাইড। এটা নিয়ে অনেকে মারামারি লাগে। আমরা বলে দিলাম যে কার্বন ডাই অক্সাইড, সেটার জন্য আমার এফ এর মান এটা হচ্ছে কত, 3 + 2 5। আর যখন আমার বহু পরমাণু হবে, যেমন বহু পরমাণু কি আছে আমার অ্যামোনিয়া আছে NH3, এরপর এটা SO2, এটার জন্য আমার এফ এর মান হচ্ছে আমার 3 + 3 6। তাহলে এগুলো আমরা কেন বললাম স্বাধীনতার মাত্রা? তোমাকে যখন এনার্জি বের করতে হবে, আমার গতিশক্তির যে মেইন সূত্র সেটা হচ্ছে আমার F/2 nRT। এটা হইলো আমার মেইন সূত্র, আমরা সবসময় এটা ইউজ করব। দুনিয়া উল্টে গেলেও আমরা এটা ইউজ করবো যে F/2 nRT। যখন আমাকে বলবে যে দ্বি পরমাণু, অর্থাৎ ধরো আমাকে বলছে যে নাইট্রোজেন বা অক্সিজেন গ্যাসের গতিশক্তি বের করো, তখন আমরা কি করবো 5 F/2 nRT। তাহলে অক্সিজেন গ্যাসের জন্য আমার কি হবে, এফ এর মান কত 5, তাহলে 5/2 nRT। এটা হলো কি আমার টোটাল যে গতিশক্তি সেটা। কিন্তু আমাকে যদি এখানে বলতো যে শুধু রৈখিক গতিশক্তি বের করো, শুধু রৈখিক, এটার জন্য শুধু রৈখিক বের করো, তাহলে রৈখিকটা হবে আমার 3/2 nRT। আর রৈখিকের জন্য আমার স্বাধীনতা মাত্রা কত 3।
আর যদি আমার কণিক বের করতে বলতো যে কণিক গতিশক্তি কত, তাহলে সেটার জন্য হচ্ছে আমার 2/2 এনআরটি, কারণ তখন কণিকের জন্য আমার এফ এর মান কত, 2। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। এরপর আমাদের যেটা নিয়ে কথাবার্তা সেটা হলো গ্যাসের মিশ্রণ নিয়ে। ঠিক আছে, গ্যাসের মিশ্রণ। ধরো তোমার কাছে এখানে তিনটা পাত্র আছে, ধরো তিনটা পাত্র আছে, একটা, দুইটা, তিনটা। এই তিনোটাকে তুমি নতুন একটা পাত্রের মধ্যে রাখতেছো। তাহলে প্রথম পাত্রের মধ্যে তোমার যে প্রেসার সেটা হচ্ছে P1, এটা যে আয়তন সেটা হচ্ছে V1, এটা যে যে মোল সংখ্যা সেটা হচ্ছে T1, এটা যে টেম্পারেচার সেটা হচ্ছে T1। একইভাবে এখানে হচ্ছে আমার P2, V2, N2, T2। এটা হলো আমার P3, V3, N3, T3। এই তিনোটাকে কি করছি, এই তিনোটাকে আমি নতুন একটা পাত্রের মধ্যে মিক্স করছি। মিক্স করার কারণে পাত্রের যে প্রেসার সেটা হচ্ছে আমার পি, পাত্রের যে আয়তন সেটা হচ্ছে আমার ভি, পাত্রের যে মোল সংখ্যা সেটা হচ্ছে আমার এন, আর পাত্রের যে টেম্পারেচার সেটা হচ্ছে আমার টি। এখন এখানে একটা সিম্পল কথা একটু বোঝা ট্রাই করে, একটা সিম্পল কথা, সবচেয়ে সিম্পল কথা সেটা হচ্ছে এখানে যতটা এন ছিল, মোল গুলো চিন্তা করো। এখানে N1, এখানে N2, এখানে N3 মোল ছিল, তিনটা যোগ হয়ে এন হবে না? এখানে যদি 1 মোল, এখানে 2 মোল, এখানে 3 মোল থাকে, তাহলে এখানে কত হবে, 1 + 2 + 3, 6 মোল পাবো না? 6 মোলের বাইরে কি কিছু পাবো এখানে? পাওয়া তো সম্ভব না। মোল যোগ করতেছি ভাই, এখানে অনুপরমাণু যোগ হচ্ছে। হ্যাঁ, তাহলে N1, N2, N3 এই তিনটাই যোগ হয়ে এন হবে। তাহলে আমরা এখানে জানতেছি যে এন হবে N1 + N2 + N3। এখন আমরা মেইন সূত্র কি জানি, যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাহলে এন যদি শুধু এন এর মানটা লিখি তাহলে সেটা কি হবে, পিভি ডিভাইডেড বাই আরটি। এটা এই কন্ডিশনের জন্য। ঠিক একইভাবে N1 এর জন্য কি হবে, P1 V1 ডিভাইডেড বাই R T1। তাহলে P1 V1 ডিভাইডেড বাই R T1। ঠিক একইভাবে N2 এর জন্য P2 V2 ডিভাইডেড বাই R T2। N3 এর জন্য P3 V3 ডিভাইডেড বাই R T3। এবার গ্যাস কনস্ট্যান্ট এটা তো কি সবার জন্য সেম, তাহলে আর এর মানটা উঠাই দাও। তাহলে পিভি ডিভাইডেড বাই টি ইজ ইকুয়াল টু P1 V1 বাই T1 প্লাস P2 V2 বাই T2 প্লাস P3 V3 ডিভাইড বাই T3। এটা হলো আমাদের মেইন সূত্র ভাই। তুমি যাই করো না কেন এই সূত্রটা ইউজ করবা, সবগুলা ম্যাথ মিলবে। তুমি জাস্ট মনে রাখবে এই জিনিসটা যে n ইজ ইকুয়াল টু N1 প্লাস N2 প্লাস N3। এটা হলো আমার বেসিক ভাই, এই বেসিক দিয়ে সবগুলো মিলবে। ঠিক আছে, এরপর এটা গেল আমাদের গ্যাসের মিশ্রণ। গ্যাসের মিশ্রণের পর আমাদের যেটা জানার কথা সেটা হলো গড় মুক্ত পথ। ঠিক আছে, গড় মুক্ত পথ, গড় মুক্ত পথ। গড় মুক্ত পথটা কি, ধরো এখানে আমার কিছু গ্যাস আছে, এখানে আমার একটা মলিকিউল আছে, এটা কি করে সামনে গিয়ে একটা ধাক্কা খাইছে, এখানে একটা ধাক্কা খাইছে আর একটা অণুর সাথে, ধাক্কা খাওয়ার পর এখানে আরেকটা ধাক্কা খাইছে কিছুক্ষণ পর এদিকে গিয়ে আরেকটা অণুর সাথে, খাওয়ার পর এটা আবার এদিকে আসছে, এদিকে এসে আরেকটা ধাক্কা খাইছে আরেকটা অণুর সাথে। হ্যাঁ, ধরো এটা D1 দূরত্ব, এটা D2 দূরত্ব, এটা D3 দূরত্ব। আমার এতগুলা দূরত্ব অতিক্রম করে ও ধাক্কা খাওয়া হয়েছে না? তাহলে আমাকে বলো যে এটাকে যদি আমি অ্যাভারেজ করি, এটাকে যদি আমি অ্যাভারেজ করি তাহলে আমি একটা ভ্যালু পাবো না, যে ভ্যালুর জন্য মানে একটা অ্যাভারেজ মান পাবো, যেটা হচ্ছে কি বোঝাচ্ছে যে এতটুকু যাওয়ার পর ও একটা সংঘর্ষ হবে। ঠিক আছে, তা এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে গড় মুক্ত পথ। গড় মুক্ত পথ, মুক্ত পথ মানে কি, যতটুকু ডিস্টেন্স ও কভার করছে কোনো বাড়ি না খেয়ে। তাহলে গড় মুক্ত পথকে আমরা ল্যামডা দ্বারা লিখি, যে ল্যামডা ইজ ইকুয়াল টু, ধরো এখানে কয়টা আছে, D1 প্লাস D2 প্লাস D3 ডট 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 ডট, অনেকগুলো আছে। আর এখানে হচ্ছে আমার টোটাল যতটা বাড়ি খেয়েছে, ধরো এখানে D1 পর্যন্ত, DN পর্যন্ত, যে DN সংখ্যক ও সংঘর্ষ হয়েছে, তাহলে ভাগ হবে n দ্বারা। তাহলে এখানে ল্যামডার যে মেইন সূত্র সেটা হচ্ছে আমার টোটাল যে দূরত্ব, মোট যে অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংঘর্ষের সংখ্যা। হ্যাঁ, এখন আমাদের তিনজন বিজ্ঞানী আছে, একটা হইলো আমাদের
ক্লসিয়াস, একটা হইলো আমাদের বোল্টজম্যান, আরেকজন হইলো আমাদের ম্যাক্সওয়েল। এই তিনজন মহারথী কি করছে, তিনটা সূত্র দিছে। ক্লসিয়াস বলছে যে আমার যেই ল্যামডার মান সেটা হচ্ছে 1/n পাই সিগমা স্কোয়ার। বোল্টজম্যান বলছে যে না ভাই, তুমি ভুল বলছো, আমারটা হয়েছে 1/3/4 1/3/4 n পাই সিগমা স্কোয়ার। এখন ম্যাক্সওয়েল বলছে যে দেখো বাচ্চারা, তোমরাও ভুল বলছো, এটা আসলে হবে 1/√2 × 1/n পাই সিগমা স্কোয়ার। এখানে n কি? n হচ্ছে একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। আর সিগমা হচ্ছে যে আমার অণুর যে ব্যাস সেটা, অণুর ব্যাস। এখন কথা হইলো আমরা ইউজ করবো কোনটা? এতগুলা মহারথী এতগুলা সূত্র দিয়ে গেছে, আমরা নগণ্য মানুষ কোনটা ইউজ করব? আমরা ইউজ করব আমাদের ম্যাক্সওয়েলেরটা ইউজ করব। ঠিক আছে, এখন আরো কিছু জিনিস আছে এখানে। এখানে আমরা এই যে টোটাল জিনিসটা, এটাকে আমি একটু তুলে আনি, কপি পেস্ট। আমরা জানি যে ল্যামডা ইজ ইকুয়াল টু মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সংখ্যা। এটাকে যদি আমি টি দ্বারা ভাগ করি, আমরা এটাকে যদি টি দ্বারা ভাগ করি তাহলে কি হবে? এই পুরো জিনিসটা কি মুক্ত পথ না? তাহলে পথ ডিভাইডেড বাই সময়, পথ ডিভাইডেড বাই সময় কি হয়? আরএমএস ভেলোসিটি হবে সিআরএমএস। আর সংঘর্ষ সংখ্যা, টোটাল সংঘর্ষ হয়েছে এতটা, তাহলে এটাকে যদি আমরা টি দ্বারা ভাগ করি, টি সময় পর্যন্ত ভাগ করি, তাহলে এটা কি হবে? একক সময় সংঘর্ষ সংখ্যা এন। এন হচ্ছে আমার একক সময় সংঘর্ষ সংখ্যা হয়ে যাবে। এটাকে যদি আমরা টি দ্বারা ভাগ করি, ঠিক আছে, একক সময় সংঘর্ষের সংখ্যা হয়ে যাবে। তাহলে আমরা ল্যামডার আরেকটা সূত্র পাই যে ল্যামডা ইজ ইকুয়াল টু সিআরএমএস ডিভাইডেড বাই এন। ঠিক আছে, সিআরএমএস ডিভাইডেড বাই এন। এরপর আমাদের আরেকটা সূত্র আছে যে পরপর দুইটা ধাক্কা খাওয়ার সময়, পরপর দুটি ধাক্কা, আচ্ছা ধাক্কার জন্য সময় আর কি, দুটো ধাক্কার সময় টি ইজ ইকুয়াল টু, টি ইজ ইকুয়াল টু কি হবে? দেখো পরপর দুইটা ধাক্কা, ও যদি এখানে একটা ধাক্কা খায় তাহলে ও পরে ধাক্কা দেখাবে এদিকে, তাহলে এই যে দূরত্বটা এটাকে আমরা কি লিখতে পারি? ল্যামডা লিখতে পারি, গড় মুক্ত পথ। তাহলে ল্যামডা ডিভাইডেড বাই তার যে ভেলোসিটি সেটা সিআরএমএস। ঠিক আছে, এই জিনিসটা আমাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা বুঝতে আশা করি, কারণ এস ইজ ইকুয়াল টু ভিটি, ওখান থেকে আসতেছে মিন সূত্রটা মেনলি। ঠিক আছে, এরপর হচ্ছে আমার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। সুন্দর করে লিখি, সেটা হচ্ছে আমার শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক কি জিনিস? কথা হলো শিশিরাঙ্ক কি জিনিস? শিশিরাঙ্ক হইল যে তাপমাত্রায় নির্দিষ্ট কোনো নির্দিষ্ট আয়তনের কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। হ্যাঁ, এটাকে যদি আমরা আমাদের ম্যাথমেটিক্যাল ভাষায় লিখি তাহলে সেটা হলো আর ইজ ইকুয়াল টু, বা রিলেটিভ যে হিউমিডিটি সেটা ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ। হ্যাঁ, এটার মানে হচ্ছে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ভর চাপ ঘনত্ব আর বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর চাপ ঘনত্ব, এটাকে আমরা 100 দ্বারা গুণ করবো, ভাগ করে। অথবা শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর চাপ ঘনত্ব ডিভাইডেড বাই বায়ু তাপমাত্রা সম্পৃক্ত জলীয় বাষ্পের ভর চাপ ঘনত্ব। এটা বাংলা ভাষায় দেখে কিছু বোঝা যায় না। হ্যাঁ, আমরা আসলে একটু চিত্র দ্বারা বোঝা ট্রাই করি। যে ধরো এটা আমার একটা বক্স, এটা আমার একটা বক্স, এটা আমার আরেকটা বক্স, এটা আমার আরেকটা বক্স, আরে এটা আমার আরেকটা বক্স। এখন ধরো এই বক্সগুলোর একটা স্পেশালিটি আছে, যে ওদের যে ক্যাপাসিটি, বক্সগুলোর যে ক্যাপাসিটি ওটা টেম্পারেচারের সাথে সমানুপাতিক। যে টেম্পারেচার বাড়লে ওর ক্যাপাসিটি বাড়বে, টেম্পারেচার কমলে ওর ক্যাপাসিটি কি কমবে।
এখন ধরো নর্মালি এটা আছে আমার 30 ডিগ্রি সেলসিয়াসে। 30 ডিগ্রি সেলসিয়াসে থাকলে ধরলাম যে তার তার ধারণ ক্ষমতা ধারণ ক্ষমতাকে আমরা এফ দ্বারা প্রকাশ করলাম, যে এফ ইজ ইকুয়াল টু কি 30 কেজি। ধরলাম যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সে 30 কেজি রাখতে পারবে তার মধ্যে। ঠিক আছে, 30 কেজি তার মধ্যে রাখতে পারবে। এখন আমরা এখানে দিলাম কতটুকু এই বক্সটার মধ্যে, দিলাম মানে জিনিসপত্র রাখতে পারবে 30 কেজি, এবং আমরা দিলাম হচ্ছে তোমার 20 কেজি। তাহলে বলো রাখতে পারবি কিনা? আমরা রাখতে পারতেছিলাম 30 কেজি, আমি দিলাম 20 কেজি, তাহলে কি রাখতে পারবে? তাহলে আমার যে আর এর মান সেটা হচ্ছে আমার F/F ইন্টু 100%। তাহলে কি হবে 20/30 ইন্টু 100%। ঠিক আছে, এটা গেল। এখন তাপমাত্রা ঠিক আগের মতোই আছে, তাহলে আগের মতো থাকলে ক্যাপাসিটি চেঞ্জ হচ্ছে? হচ্ছে না। তাহলে আমার ধারণ ক্ষমতা 30 কেজি আছে, আমি দিলাম কত? আমি একবারে ম্যাক্সিমাম যতটুকু দেওয়া সম্ভব তাই দিয়ে দিলাম। তাহলে আমি দিলামই হচ্ছে আমার 30 কেজি। তাহলে আমার এই যে আমার সিস্টেম মানে এই যে এখন অবস্থাটা হয়েছে আমার, সব পুরা যতটুকু ধারণ ক্ষমতা ততটুকুই আমরা দিছি। এই জিনিসটাকে বলে আমার সম্পৃক্ততা। যতটুকু দেওয়া সম্ভব ততটুকুই দিছি, এটাকে বলে কি সম্পৃক্ত। আর যতটুকু দেওয়া সম্ভব তার থেকে কম দিছি, এটাকে বলে আমার অসম্পৃক্ত অবস্থা। তাহলে এই ক্ষেত্রে আমার আর এর মানটা হবে F/F ইন্টু 100%। তাহলে দিতে পারতাম কত? দিতে পারতাম 30, দিয়ে দিছিও 30। তাহলে আমার যে আর এর মান সেটা হবে কি 100%, অর্থাৎ একবারে পুরাপুরি কানায় কানায় আছে, হ্যাঁ, কোনো বাদ বিচার নেই। এরপর ধরো এবার আমি কি করছি, টেম্পারেচারটা একটু কমাই দিছি। তাহলে টেম্পারেচার কমাইলে কি হবে? টেম্পারেচার কমাইলে আমার ধারণ ক্ষমতা কমে যাবে। ঠিক আছে, টেম্পারেচার এখন 30 থেকে 20-এ নেমে গেছে। তাহলে আমার ধারণ ক্ষমতা, আমার যে ধারণ ক্ষমতা এটাও কি 20 কেজি হয়ে গেছে। তাহলে 20 কেজি হয়ে যাওয়ার পরে 20 কেজি হয়ে যাওয়ার পরে আমরা কি করছি, দিলামও 20 কেজি। আমরা এই ক্ষেত্রে 20 কেজি দিছি। তাহলে দেখো আমরা টেম্পারেচার কমে যাওয়ার কারণে আমাদের ধারণ ক্ষমতা কমে গেছে। এন্ড আমরা যতটুকু আমাদের কাছে ছিল, ধারণ ক্ষমতা কমে গেছে। এন্ড কি করছি আমরা, যতটুকু ছিল ধর আমাদের কাছে 20 কেজি ছিল, 20 কেজি দিয়ে দিছি। তাহলে আমরা এই ক্ষেত্রে আমার যে আর এর মানটা সেটা কি 100% আসতেছে। যতটুকু ছিল ততটুকুই দিয়ে দিছি। কিন্তু এবার আমরা তাপমাত্রা আরো একটু কমাই দিছি, ধরলাম যে 15 ডিগ্রি সেলসিয়াস করছি। তাহলে আমার যে ধারণ ক্ষমতা সেটা হয়ে গেল কত, 15 কেজি। কিন্তু আমার কাছে ছিল কত, 20 কেজি। এই 20 কেজি এবার দেওয়া ট্রাই করছি, তাহলে 20 কেজি কিন্তু নিবে না পাত্রটা। আমাদের পাত্রটা ধারণ ক্ষমতা ছিল 15 কেজি, দিয়ে দিছি 20 কেজি, 5 কেজি এক্সট্রা দিছি। তাহলে এখান থেকে আমার বের হয়ে যাবে বা উপরে পড়বে, বের হবে কত পার্সেন্ট, 20 থেকে 15 ডিভাইড বাই 20 ইন্টু 100%। ঠিক এই জিনিসটা একটু বোঝার ট্রাই করবে, যে আমার তাপমাত্রার সাথে ওর ক্যাপাসিটি রিলেটেড। তাহলে তাপমাত্রা যত কমবে ক্যাপাসিটিও তত কমবে, তাপমাত্রা যত বাড়বে ক্যাপাসিটিও কি ততই বাড়বে। তাহলে যখন আমার তাপমাত্রা 30 ডিগ্রি ছিল, আমার ধারণ ক্ষমতা ছিল 30 কেজি, আমি দিলাম কত 20 কেজি, তাহলে এটা কি ক্যাপাসিটি থেকে কম, তাহলে এটা কি অসম্পৃক্ত অবস্থায় আছে। তাহলে এখানে যে আমার আর এর মানটা সেটা হবে যতটুকু দিছি ডিভাইড বাই যতটুকু রাখতে পারবো। হ্যাঁ, এটা মনে রাখবে ইজিলি, যে যতটুকু দিছি ডিভাইড বাই যতটুকু রাখতে পারবো। এরপর যখন আমরা 30 ডিগ্রিতে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি সমান দিছি, যতটুকু দিছি ডিভাইড বাই যতটুকু রাখতে পারবো। আমরা দুটাই সেম দিছি, অর্থাৎ যতটুকু রাখতে পারবো পুরোটাই দিয়ে দিছি। তাহলে 30/30, হ্যাঁ, কাটাকাটি গিয়ে এক হবে। তাহলে এরা 100% সম্পৃক্ত। এরপর যখন আমরা টেম্পারেচার কমাই দিছি তখন কি আমার ধারণ ক্ষমতা কমে গেছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমার কাছে ছিল 20 কেজি জিনিস, ওইটা যদি তখন আমি 30 ডিগ্রি সেলসিয়াসে দিতাম এটা অসম্পৃক্ত হইতো। কিন্তু এই 20 কেজি জিনিস যদি আমরা 20 ডিগ্রি সেলসিয়াসে দিই তখন এটা কি সম্পৃক্ত হবে। কারণ আমি নিতে পারবো তখন 20 কেজি, আর আমি দিছিও কি 20 কেজি, এটা কি সম্পৃক্ত। কিন্তু যখন আমরা আরো একটু টেম্পারেচার কমাবো, তখন আমার টেম্পারেচার কমানোর কারণে আমার ধারণ ক্ষমতা 15 কেজিতে নেমে গেছে। এখন যদি আমি ঠিক সেম 20 কেজি আবার দিই, তাহলে আমার কি 5 কেজি এক্সট্রা হয়ে যাচ্ছে, এই 5 কেজি আমার কি বের হয়ে যাবে। তাহলে এখানে অতিরিক্ত হয়ে যাবে, এই জিনিসটাকে বলা হয় অতিরিক্ত। ঠিক আছে, আশা করি ম্যাথ করার সময় তোমরা জিনিসগুলো কি আরো ক্লিয়ার হবে। তো
এখানে থিওরি যা জানা ছিল আদর্শ গ্যাসের সবগুলা থিওরি বলা হয়েছে। এখন আমরা কি ম্যাথ শুরু করব। তো এখান থেকে আমাদের ম্যাথ শুরু হচ্ছে। আমাদের প্রথম ম্যাথে আমাদেরকে বলা আছে যে স্থির চাপে অর্থাৎ পি কনস্ট্যান্ট, স্থির চাপে এত মিটার কিউব আয়তনের কোনো গ্যাসকে 0 ডিগ্রি হতে 68.25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করা হলো। ফলে এর আয়তন এত বৃদ্ধি পেলে পরম শূন্য তাপমাত্রার মান কত? আয়তন এত বৃদ্ধি পাইছে, ঠিক আছে। এখন আমরা স্থির চাপে বলছে, তাহলে স্থির চাপে আমরা যে সূত্রটা জানি সেলসিয়াসের জন্য সেটা হচ্ছে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট 1 + গামা পি থিটা। তুমি আগে যা জানো সূত্র এটা আগে লিখো, আমাকে পরম শূন্য তাপমাত্রা বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন কথা হইলো আমার ভি থিটা কত, এত মিটার কিউব বৃদ্ধি পাইছে। তাহলে আগে ছিল কত? আগে ছিল 4 × 10⁻³ এবং বৃদ্ধি পাইছে 1 × 10⁻³ এটা হলো আমার ভি থিটা, যতটুকু বৃদ্ধি পাইছে সেটা। ভি নট কত? আদিতে কত ছিল সেটা হচ্ছে v × 10⁻³ সাথে 1 + গামা পি × ডেল থিটা। আর ডেল থিটার মান কত? 0 থেকে 68.25 বাড়াইছে, তাহলে ডেল থিটা কি পার্থক্যটাই তো, তাহলে 68.25, ঠিক আছে। এখন এখানে যদি আমি ক্যালকুলেটর দিয়ে জাস্ট গামা পি এর মানটা বের করি, তাহলে আমার গামা পি এর মান আসবে 1/273, ঠিক আছে। এটার এককটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস, সরি পার ডিগ্রি সেলসিয়াস। এখন এই জিনিসটা এই জিনিসটা আমি ইউজ করব পরম শূন্য তাপমাত্রার জন্য। তাহলে পরম শূন্য তাপমাত্রার জন্য যে ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট 1 + গামা পি × থিটা, আমাকে বের করতে হবে পরম শূন্য তাপমাত্রায়। তাহলে দেখো, পরম শূন্য তাপমাত্রায় আমরা জানি যে আমাদের আয়তন কি হয়, 0 হয়। তাহলে এই অংশটা কি পুরাই 0। আর আমাদের 0 ডিগ্রিতে কোনো একটা আয়তন তো থাকবেই, তাহলে এই অংশটা 0 হইতে কি পারবে না। তাহলে 1 + গামা পি × থিটা এটা 0 হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে থিটা ইজ ইকুয়াল টু -1/গামা পি। হ্যাঁ, আর এখানে আমরা পাচ্ছি গামা পি এর মান যদি বসাই তাহলে সেটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইভাবে কি আমরা বের করছি পরম শূন্য তাপমাত্রা। এখন তোমাকে মাঝে মধ্যে কোশ্চেনে এমন ডাটা দিবে, যেখান থেকে এই যে গামা পি এর মান এটা 1/273 আসে না। তখন তুমি কোশ্চেনের ডাটা ইউজ করে যে মানটা আসবে সেই মানটা ইউজ করে তুমি পরম শূন্য তাপমাত্রা বের করবা। এটা যখন তুমি সিকে রুয়েট অথবা কুয়েটে এমসিকিউ আসে, সিকে রুয়েটে যদি আমরা এমসিকিউ আসে তাহলে এমসিকিউতে কোশ্চেন ভ্যালু ইউজ করবা, কোশ্চেন ভ্যালু ইউজ করবা। হ্যাঁ, মুখস্থ বসাবা না। মুখস্থ বসালে কি হয়, তখন দেখা যায় ওরা ট্রিক করে কি করে এমন মান দেয় যেটা 273 আসে না। তখন আমরা কি করি 273 দাগাই দিই, and ভুল হয়ে যায়। আর এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। একটু সাবধান থাকতে হবে এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, ঠিক আছে। মানে কোশ্চেনের ভ্যালুগুলো ইউজ করবা। তো এটা গেল আমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে। এখন দেখো আমাকে 2 নম্বর ম্যাথে বলা হয়েছে যে কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটি বায়ু বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের সমান এবং হ্রদের তাপমাত্রা ধ্রুবক হইলে হ্রদের গভীরতা কত? এখন কথা হইলো এই ম্যাথগুলা খুবই কমন, অনেকবার আসতে দেখা গেছে। তো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে। সেটা কি? ধরো এটা হলো আমার হ্রদের পৃষ্ঠ, এটা হলো হ্রদের পৃষ্ঠ, এটা হলো কি আমার হ্রদের গভীরতা। এখন আমি ধরলাম এখানে আমার বুদবুদ উঠছে আর এখানে আমার বুদবুদ কি ছিল। এখানে আর আমার P1 V1 ধরলাম, এখানে আমার অবস্থা হচ্ছে P1 V1 T1, P1 V1 T1, আর এদিকে আমার অবস্থা হচ্ছে কি P2 V2 T2। তাহলে মনে রাখবা আমরা তোমাকে কি বলছিলাম যে মেইন সূত্রটা কি, মেইন সূত্র হচ্ছে আমার P1 V1/N1 T1 ইজ ইকুয়াল টু P2 V2/N2 T2। এটা কি আমাদের মেইন সূত্র। এই সূত্রটা ইউজ করব, এইখানে কন্ডিশন আর এখানে কন্ডিশন সেমই হবে, আর এর মান কি সেম, তাহলে অনুপাতটাও কি সেম হবে। এখন আমাকে বলা হয়েছে যে এই বুদবুদটাই তো উঠছে, তাহলে এখানে এন এর মানের কোনো প্রকার চেঞ্জ হচ্ছে না। আর বলছে যে আমার কই গেল আমার তাপমাত্রাটাও ধ্রুবক, ওই জন্য বলা ছিল এটা।
এই তো হ্রদের তাপমাত্রা ধ্রুবক। হ্রদের তাপমাত্রা ধ্রুবক হলে আমার টিটাও পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। ঠিক আছে, এখন P1 এর মান কত? এখানে P1 এর মান বের করতে হবে। এটা আমাকে বলা আছে যে পৃষ্ঠে যে চাপটা সেটা বায়ুমণ্ডলীয় চাপের সমান, তাহলে পৃষ্ঠের চাপটা 180 মানলাম। আর বায়ুমণ্ডলের চাপ আমরা ধরলাম যে গভীরতা হচ্ছে এইচ, গভীরতা হচ্ছে আমার এইচ। তাহলে এইচ এর জন্য আমরা তরলে যে চাপ এটা পড়ছিলাম লাইন টেনে থাকতে এইচ রো জি, তাহলে এখানে যে টোটাল চাপ সেটা হচ্ছে আমার পি এটিএম প্লাস এইচ রো জি। আর আমার যে ভি ছিল, আমাকে বলছে কি যে উপরে ওঠার জন্য তার বুদবুদের ব্যাস দ্বিগুণ হয়। তাহলে এখানে যদি আমার 4/3 পাই আর কিউব হয়, তাহলে আমার যখন বুদবুদের ব্যাস দ্বিগুণ হবে তখন আমরা লিখতে পারি যে 4/3 পাই 2r কিউব। হ্যাঁ, ইন্টু এখানে যে পি টু এর মান, তাহলে P2 এর মান কত 1 ATM। এখন 1 ATM মানে কত, এটাকে কিন্তু প্যাসকেলে লিখতে হবে। হ্যাঁ, 1 ATM কে নিউটন পার মিটার স্কোয়ারে লিখতে হবে, এটিএম এ রাখা যাবে না। তাহলে 1 ATM মানে 101,325 নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এখানেও মানটা বসে যে 101,325 প্লাস এইচ ইন্টু রো জি, পানির রো কত 1000 আর জি কত 9.8। ঠিক আছে, আর এখানে 4/3 পাই চলে যাবে, আর কিউবও চলে যাবে। তাহলে আমার এখানে থাকে যে 8 × 101,325। তাহলে আমার এখান থেকে এইচ এর মান আসে কত 72.36 মিটার। হ্যাঁ, এখন এটার একটা কি শর্টকাট আছে, শর্টকাটটা কি, যে শর্টকাটটা হচ্ছে আমার এইচ ইজ ইকুয়াল টু n-1 পি এটিএম এ হবে ডিভাইডেড বাই রো জি। এটা কিন্তু অনেক কাজে লাগে। হ্যাঁ, এমসিকিউতে যদি আসে এটা ইউজ করা যাবে। ঠিক আছে, শর্টকাট। এন হচ্ছে যে আয়তন যত গুণ বাড়লো, এখানে যে এনটা, এই এন হচ্ছে আমার আয়তন যত গুণ বাড়লো, আয়তন যত গুণ বাড়লো। ঠিক আছে, যেমন তোমাকে যদি বলা হয় যে পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হয়েছে, পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হয়েছে, তখন তুমি কি করবা? তখন তুমি করবা, ধরো তোমাকে বলা হলো পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হয়েছে, তাহলে তুমি জানো যে এ ইজ ইকুয়াল টু 4 পাই r স্কোয়ার। তাহলে তোমার A2 কত হবে? এটা যদি A1 হয় তাহলে A2 হবে তোমার 4 পাই r2 স্কোয়ার। হ্যাঁ, আমাকে বলছো কি পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হয়েছে, তাহলে এটা কি 4 × A2, সরি এই যে এ টুটা কি 4 × A1, তাহলে A1 কত 4 × 4 পাই r স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই r2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে 4 পাই চলে গেছে, তাহলে 4r স্কোয়ার ইজ ইকুয়াল টু 4r স্কোয়ার তাই সেখান থেকে আমরা পাচ্ছি যে R2 ইজ ইকুয়াল টু 2r1 হবে যখন আমার কি পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হয়। তাহলে ওখান থেকে আমরা আর এর মানটা কতটুকু চেঞ্জ হবে সেটা বের করছি, ওখান থেকে আমরা আয়তনটাও বের করতে পারবো, এন্ড আমরা ম্যাথটা কি করতে পারবো, জাস্ট বসাবো করতে পারবো যদি বলা থাকে। হ্যাঁ, এটা হলো যে পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ, লিখে রাখি যে পৃষ্ঠের ক্ষেত্রফল 4 গুণ হলে, মানে ম্যাথটা কিভাবে করতে হবে তখন এটা দেখাইলাম জাস্ট। ঠিক আছে, এটা গেল আমাদের 2 নাম্বার ম্যাথ। এবার আসি আমাদের 3 নাম্বার ম্যাথের ক্ষেত্রে। 3 নাম্বার ম্যাথে আমাকে বলা হয়েছে যে কোনো সরি 760 মিলিমিটার চাপে মার্বেল সহ একটা গ্যাসের আয়তন 100 ঘন সেন্টিমিটার, এবং চাপ এত পর্যন্ত বাড়ালে মোট আয়তন এত ঘন সেন্টিমিটার হয়, মার্বেলের আয়তন কত? আচ্ছা আমাকে বলো এখানে কনস্ট্যান্ট কোনটা? সেটা হলো টেম্পারেচার, কারণ টেম্পারেচারের কথা বলে নেই এখানে, পি আর ভি চেঞ্জ হচ্ছে, আর টেম্পারেচারের কথা বলে নেই মানে কি টেম্পারেচার ঠিক কনস্ট্যান্ট আছে। তাহলে P1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। আগে কি কি হইতে পারে সেটা দেখো, বাকি জিনিসগুলো আলাদা। এখন আগে আমার চাপ কত ছিল? আগে আমার চাপ ছিল 760, এরপর আমার চাপ হয়েছে কত 1000। এখন আমরা এই জিনিসটা কিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল করতেছি?
বায়ুর জন্য। তাইলে আমার যদি এখানে বক্সটা থাকে বা রুমটা থাকে, এদিকে যদি আমার মার্বেল থাকে, আমি ধরলাম যে মার্বেলের যে আয়তন সেটা হলো কি এক্স। তাহলে এখানে বায়ুর আয়তন কত? বায়ুর আয়তন কত হবে? 100 - x। ঠিক আছে, গ্যাসের আয়তনটাই তো আছে, গ্যাসের আয়তন কি 100 - x, এবং পরে যখন সংকুচিত হয়েছে তখন কি এটা 80 - x হবে, এরকম হবে না? বাকিটা তো বায়ু, বা বাকিটা পুরাটা যতটুকু হবে ওখান থেকে যদি এক্স বাদ দিই তাহলে ওটা বায়ুর পরিমাণ হচ্ছে, বায়ুর যে আয়তন সেটা হচ্ছে। তাহলে এখানে হবে আমার 100 - x, আর এখানে হবে আমার 80 - x। তাহলে এখান থেকে আমার যে এক্স এর ভ্যালু সেটা হচ্ছে 16.67। কত, ধরো এক্স ইজ ইকুয়াল টু 16.67 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব আসে। ঠিক আছে, আমি আবার বলতেছি, সেটা হইলো যতটুকু ছিল পুরা বক্সের মধ্যে মার্বেল যতটুকু ধরলাম যে এক্স পরিমাণ, তাহলে পুরা বক্সের আয়তন থেকে যদি আমি এক্স বাদ দিই সেটা কিসের আয়তন হবে? আমার বায়ুর আয়তন হবে। এন্ড এই বায়ুর আয়তনের জন্য তো আমার P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 টা অ্যাপ্লিকেবল। তাহলে পুরা বক্সের আয়তন যদি 100 হয়, সেখান থেকে যদি আমার মার্বেল বাদ দিই, তাহলে এই যে জিনিসটা এটা আমার কি বায়ুর আয়তন হবে না? আর এরপর পুরা বক্সের আয়তন যদি 80 হয়, সেখান থেকে যদি আমার মার্বেলটা বাদ দিই, তাহলে যেটা বাইর হবে এটা কিসি, এটা হচ্ছে আমার বায়ুর আয়তন হবে না? ঠিক আছে, এই বায়ুর আয়তনের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লিকেবল করছি, এন্ড আমরা P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 বসাইছি। ঠিক আছে, তো এটা গেল 3 নাম্বার ম্যাথ। 4 নাম্বার ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে বলছে যে একটা ঘরের আয়তন এত এত এত, মানে ডাইমেনশন গুলো দিয়ে রাখছে। সকালে ঘরটা তাপমাত্রা 20 ডিগ্রি ছিল, দুপুরে তাপমাত্রা বেড়ে গেছে 32 ডিগ্রি হয়েছে। ঘরে প্রাথমিক আয়তনের কত শতাংশ বায়ু বেরিয়ে যাবে? ধরে নাও চাপ অপরিবর্তিত। এখন যখন আমার এই চাপটা অপরিবর্তিত, ওটা কি নির্দেশ করে? এটা আমার চার্লসের ফর্মুলা নির্দেশ করে, বা চার্লসের যে সূত্রটা সেটা নির্দেশ করে। তো এখান থেকে আমরা কি জানি যে V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। তাহলে আমাকে বলো যে আগে কত ছিল, যে আগে কত ছিল, 20 ডিগ্রি ছিল, তাহলে 20 প্লাস 273, এগুলো কিন্তু কেলভিনের জন্য সূত্রগুলো আগেই বলছিলাম। আর V2 হচ্ছে আমার 32 প্লাস 273। তাহলে এখান থেকে যদি আমরা V2 বের করি, তাহলে V2 হচ্ছে আমার 1.04095 V1 আসবে। তাহলে এটাকে যদি আমি একটু আলাদা করে লিখি, তাহলে সেটা হচ্ছে V1 প্লাস 0.0495 V1। তাহলে এই অংশটাকে যদি আমি পার্সেন্টেজে লিখি, তাহলে সেটা কি 4.95%। হ্যাঁ, আর এটা কি বেরিয়ে যাবে না ভিতরে ঢুকবে? আচ্ছা, কোশ্চেনে তো বলে দিছে যে বেরিয়ে যাবে, যদি বলা না থাকতো তাহলে কি হইতো? যদি বলা না থাকতো তখন কিটা কেমনে বুঝতাম যেটা বেরিয়ে যাবে না ভিতরে মানে বেরিয়ে যাবে না প্রবেশ করবে? কারণ দেখো, আমার V1 যতটুকু ছিল এটার থেকে আমার V2 মান কি বেশি হয়েছে। তাহলে আমার বায়ু প্রসারিত হয়েছে, প্রসারিত হয়ে তো আগের জায়গায় থাকতে পারবে না, তাহলে অবভিয়াসলি এটা কি বের হবে। কতটুকু বের হবে? 4.9%। এটা হচ্ছে আমার আনসার। এখানে কোনো ডাটা ইউজ করতে হয় না, জাস্ট একটু কমন সেন্স খাটালে ডাটাটা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এটা গেল আমার 4 নাম্বার ম্যাথ। এরপরের ম্যাথে আমাদেরকে বলছে যে কোনো একটা কাচের পাত্রে 67 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ু আছে, চাপ অপরিবর্তিত রেখে কোন তাপমাত্রায় পাত্রকে উত্তপ্ত করলে চূড়ান্ত আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে? তো সবার আগে আমরা দেখি যে এখানে বলছে যে চাপ অপরিবর্তিত। তাহলে চাপ অপরিবর্তিত থাকলে আমার যে সূত্র সেটা হচ্ছে আমার V1/T1 ইজ ইকুয়াল টু V2 ডিভাইড বাই কি T2। এটা ছিল আমার সূত্র। এখন আমাকে বলছে যে উত্তপ্ত করলে চূড়ান্ত আয়তনের 1/3 অংশ বায়ু বের হয়ে যাবে। তাহলে আমাকে বলো যে ডেল ভি ইজ ইকুয়াল টু 1/3 V1, অর্থাৎ চূড়ান্ত আয়তনের উত্তপ্ত করলে চূড়ান্ত আয়তন, তাহলে আমার চূড়ান্ত আয়তন কি V2, আগে ছিল V1, পরে হয়েছে আমার V2। তাহলে চূড়ান্ত আয়তনে 1/3 অংশ কি বের হয়ে যাবে। তাহলে আমরা ডেল ভি কে কি লিখতে পারি? শেষ আয়তন বিয়োগ আদি আয়তন। তাহলে এখান থেকে লিখতে পারি যে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 1/3 V2। আর এখান থেকে আমরা লিখতে পারি যে V2 ইজ ইকুয়াল টু 3/2 V1। ঠিক আছে, এটা লিখতে পারি। তাহলে এখানে যদি আমি এখন বসাই, তাহলে কি পাবো? সেটা হচ্ছে আমার T2 বের করতে হবে। তাহলে T2 ইজ ইকুয়াল টু V2 ডিভাইড বাই V1
ইন্টু T1। এখন V2 বাই V1 অনুপাত কত? V2 বাই V1 অনুপাত হচ্ছে 3/2 ইন্টু T1। তাহলে 3/2 ইন্টু 67 প্লাস 273, এটা হচ্ছে 510 কেলভিন। এটা হলো আমার আনসার। জাস্ট তুমি প্রথমে খেয়াল করবা তোমার কন্ডিশন কি দেওয়া আছে, চাপ অপরিবর্তিত নাকি আয়তন অপরিবর্তিত নাকি অন্য কিছু, ওই অনুযায়ী তুমি আগে সূত্র লিখবা। এরপর তোমার অন্য যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেটা ইউজ করবা। যেমন এখানে বলছে যে চূড়ান্ত আয়তনের 1/3 অংশ, তাহলে আগে ছিল V1, পরে হয়েছে V2, তাহলে চূড়ান্ত আয়তনের 1/3 মানে 1/3 V2, 1/3 ইন্টু V2। আর ডেল বি মানে কি, যেটা বের হয়ে গেছে, তাহলে V2 মাইনাস V1, শেষ বিয়োগ আদি, তাহলে V2 মাইনাস V1 ইজ ইকুয়াল টু 1/3 V2। ওখান থেকে আমরা অনুপাত বের করছি, অনুপাতটা আমরা ইউজ করছি। ঠিক আছে, এটা গেল আমার 5 নম্বর ম্যাথ। এরপরের ম্যাথটা একটু ইন্টারেস্টিং, সেটা হলো আমাদেরকে বলছে যে ঘর্ষণহীন পিস্টনের দুইটা অনুরূপ পাত্রে একই গ্যাস একই গ্যাসকে তাপমাত্রা স্থির রেখে দ্বিগুণ প্রসারিত করা হলো এবং চাপের পরিবর্তনের অনুপাত 2:3, চাপের পরিবর্তনের অনুপাত 2:3 হলে এদের ভরের অনুপাত কত? তো আমাদেরকে বলছে যে দুইটা পিস্টন আছে, মানে কি দুইটা পাত্র আছে, হ্যাঁ, ওই পাত্রে কি করছে, একই একই রকম গ্যাসকে রাখছে এবং তাপমাত্রাও স্থির রাখছে এবং দ্বিগুণ প্রসারিত করা হয়েছে। হ্যাঁ, আমাকে বলছে ভরের অনুপাত কত, অর্থাৎ কতটুকু নিছিলাম ওইটার অনুপাত কত। তাইলে আমরা দেখি যে প্রথম পাত্র, ওখানে ভি ছিল আয়তন, সে ভি থেকে 2V-তে নিছে, তাহলে সেখানে আমরা ধরলাম যে M1 পরিমাণ গ্যাস ছিল, আর এই M1 এর যে মোল সংখ্যা সেটা ছিল আমার N1। ঠিক আছে, এর পরের পাত্র, ওখানেও ভি পরিমাণ গ্যাস ছিল, ধরলাম ভি পরিমাণ গ্যাস ছিল, সেখান থেকে বাড়ছে, বেড়ে 2B হয়েছে, কারণ অনুরূপ পাত্র বসে, তাহলে আয়তনটা কি সেম, এবং আয়তন কি করছে, দ্বিগুণ করছে। এন্ড এখানে ছিল আমার M2 পরিমাণ গ্যাস, আর এটা যে ভর ছিল এটা হচ্ছে আমার N2। এখন প্রথম সিলিন্ডারের জন্য বা প্রথম পাত্রের জন্য আমরা যদি একটু দেখি, তাহলে সেখানে পি ইনিশিয়াল, এটা হচ্ছে, আমরা জানি কি যে পিভি সমান এনআরটি, আমরা জানি যে পিভি সমান এনআরটি, এনআরটি, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, এনআরটি ডিভাইডেড বাই ভি। তাহলে পি ইনিশিয়ালের মান কত, এখানে প্রথম সিলিন্ডার বা প্রথম পাত্রের জন্য পি ইনিশিয়ালের মান কত, N1 আরটি, N1 আরটি ডিভাইডেড বাই ভি। আর পি ফাইনাল, অর্থাৎ যখন আমরা আয়তনটা বাড়ায় ফেলছি তখন কি হবে, N1 আরটি ডিভাইডেড বাই 2V, টি এর কোনো চেঞ্জ হবে না, বলেই রাখছে। তাহলে এখান থেকে আমার যে তাপমাত্রার পরিবর্তন ডেল পি, সেটা কি, পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল। এখান থেকে আমরা পাই যে N1 আর টি, এটা যদি কমন নাও আর ভি যদি কমন নাও, তাহলে সেখানে থাকবে কি 1 মাইনাস 1/2, সরি সরি উল্টা লিখছি, 1/2 মাইনাস 1। ঠিক একই জিনিস আমরা দ্বিতীয় পাত্রের জন্য দেখব, যে দ্বিতীয় পাত্রের জন্য আমার পি ইনিশিয়াল হচ্ছে আমার N/2 আর টি ডিভাইডেড বাই ভি, এবং পি ফাইনাল হয়েছে আমার N/2 আর টি ডিভাইডেড বাই কি 2V, আয়তন দ্বিগুণ করছি। তাহলে এখানেও আমার ডেল পি 2 আর এটা যদি ডেল পি 1, চাপের পরিবর্তন হিসাব করতে হবে, চাপের পরিবর্তন, তাহলে ডেল পি 2 ইজ ইকুয়াল টু N2 আর টি ডিভাইডেড বাই ভি 1/2 মাইনাস 1, সিম্পল ক্যালকুলেশন। তাহলে এখানে আমাকে বলা হয়েছে যে চাপের পরিবর্তনের অনুপাত, তাহলে ডেল পি 1 ডিভাইডেড বাই ডেল পি 2 ইজ ইকুয়াল টু 2/3। এখন দেখো এই দুটাকে যদি আমি তুলনা করি, তাহলে আমার এই যে এই অংশটা আর এখানে এই অংশটা কি সেম না, তাহলে কাটাকাটি চলে যাবে না। তাহলে আমাকে বলো যে ডেল পি 1 আর ডেল পি 2 এটাকে অনুপাত করলে কি থাকবে, N1 ডিভাইড বাই N2 থাকবে, সেটা হলো আমার 2/3। আর N1 আর N2 এটার মান কত, যতটুকু ভর ছিল ডিভাইড বাই মোলার সংখ্যা, এখানে যতটুকু ভর ছিল ডিভাইডেড বাই কি মোলার সংখ্যা। আর এটা কিন্তু একই রকম গ্যাস, তাহলে কি মোলার আণবিক ভর এটা কিন্তু সেম, তাহলে 2/3, অনুপাতটা 2/3। আর এখানে এম আর এম কাটা চলে যাবে, তাহলে M1 বাই M2, এটাও কি আসবে আমার 2/3 আসবে। তাহলে এটা হলো আমার আনসার। ভরের অনুপাত কত, তাহলে M1:M2 ইজ ইকুয়াল টু 2/3। একটু বুঝে বুঝে করার মতো ম্যাথ। আমাদের এরপরের মেতে আমাদেরকে বলা আছে যে কোনো একটা শহরে এক ব্যক্তি তার গাড়ির টায়ারের চাপ মেপে দেখলো 2 × 10⁵ প্যাসকেল
সে সময় বায়ুর তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও চাপ 1 × 10⁶ ঠিক আছে। আচ্ছা, এটা মনে হয় 1 × 10⁶ না, এটা মনে হয় 5 হবে, 1 × 10⁵ এরপর ওই ব্যক্তি অন্য শহরে গেল, সেখানে বায়ু তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এবং 6.4 × 10⁴ এখন তখন যদি আমরা গাড়ির চাপ মাপি, টায়ারের চাপ মাপি, তো কত দেখা যাবে? হ্যাঁ, তাহলে দেখো, এটা যদি আমার একটা টায়ার হয়, তাহলে আমরা যখন এখানে একটা কানেক্ট করছি কিছু, আমরা এখানে আমার চাপ মাপবো, আমরা এটা দিয়ে মাপবো, এই যন্ত্রটা দিয়ে মাপবো। তাহলে এই যন্ত্রের মধ্যে আমরা যেই চাপটা পাবো সেটা কি, ধরো পি রেজাল্টেন্ট, ধরো পিআর, যেটা আমাদেরকে শো করবে। এই পিআরটা কি আসলে, সেটা হচ্ছে গাড়ির ভিতর থেকে একটা প্রেসার দিবে, এটা হইলো আমার P1। আর আমার অ্যাটমসফেরিক প্রেসার বাইরে থেকে একটা আসবে PATM, সেটা হইলো আমার PATM। আর ভিতর থেকে যাচ্ছে কি, P1। তাহলে আমি যে রেজাল্টেন্টটা পাবো PR, সেটা হচ্ছে আমার P1 বিয়োগ PATM। একটু বুঝে ট্রাই করো। আমরা যেটা মাপবো সেটা হচ্ছে গাড়ি যে প্রেসারটা ভিতর থেকে দিচ্ছে, গাড়ির টায়ারের ভিতরে যে বাতাস, সেটা যে প্রেসারটা দিচ্ছে ভিতর থেকে, ওখান থেকে আমার PATMটা বাদ যাবে। ডাইরেকশনটা বোঝার ট্রাই করো, তাহলে হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমরা মেপে পাইছি কত, মেপে পাইছি 2 × 10⁵। আর P1টা বের করতে হবে, আর PATM কত, 1 × 10⁵। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে P1 হচ্ছে আমার 3 × 10⁵ প্যাসকেল। এখন বলো, এই যে টায়ারটা, এটা অন্য শহরে গেছে না, অন্য শহরে যাওয়ার কারণে তার ভলিউম ফিক্স, ভলিউমটা সেম, কারণ টায়ারের কোনো চেঞ্জ হয়নি, তাহলে কি ভলিউমটা কি সেম হবে। তাহলে ভলিউম সেম হলে আমরা জানি যে P1/T1 = P2/T2। তাহলে P1 কত, 3 × 10⁸। ওর টেম্পারেচার কত ছিল, 27 প্লাস 273। আর আমরা P2 মাপবো, মানে গাড়ির ভিতরে, টায়ারের ভিতরে যে বাতাসটা, ওইটার P2 মাপতেছি। তাহলে এবার আমার ওইটার জন্য টেম্পারেচার কত, 12 প্লাস 273। তাহলে এখান থেকে আমি যে P2 এর মানটা পাবো, P2 হবে আমার 2.85 × 10⁵ এবার আমাকে বলছে, এখন যদি আমি গাড়ির টায়ারটা মাপি, তাহলে আমার চাপ কত পাওয়া যাবে। তাহলে দেখো, এখন যদি আমি মাপি, তাহলে এই যে সূত্রটা, এটা আবার ইউজ হবে, যে PR = P2 - P ATM। হ্যাঁ, ওখানে বায়ু তাপমাত্রা এবং বায়ুর যে প্রেসার, এটা কিন্তু দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে আমার 2.85 × 10⁵ বিয়োগ এটা 6.7 × 10⁴। তাহলে আমার আনসারটা আসছে 2.18 × 10⁵। আশা করি সবাই বুঝছো ম্যাথটা, ঠিক আছে। এরপরের ম্যাথ, 8 নম্বর ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে একটা সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাসের আয়তন এত। হ্যাঁ, এরপর তাপমাত্রা 300 কেলভিন এবং চাপ 2.5 × 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। তাপমাত্রা স্থির রেখে, দেখো যেটা খেয়াল করতে হবে, তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে আনা হইল, ফলে চাপ কমে এত হইল। ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় করতে হবে। হ্যাঁ, এখন দেখো, আমার কথা হইলো, ধরো এটা একটা সিলিন্ডার যেখানে N1 মোল অক্সিজেন ছিল এবং তার প্রেসার ছিল P1। P1টা হচ্ছে কত, এই তো এটা কি আমার P1। এরপর এখান থেকে কিছু গ্যাস বের করে আনা হয়েছে, তো বের করে আনার পর তার মোল সংখ্যা হচ্ছে N2, তার প্রেসারটা হচ্ছে কি P2। তাহলে এটা হইলো আমার P2। কথা হইলো, এখানে কি আয়তনটা চেঞ্জ হয়েছে, আয়তনটা কি চেঞ্জ হয়েছে, হয় নাই তো। যে পাত্রে ছিল, ওই পাত্রের আয়তন ধারণ করানো একটা গ্যাস, তাহলে এখানে আয়তন তো চেঞ্জ হয় না, আয়তন যা ছিল তাই আছে। বুঝছো, বোতল চেঞ্জ হয় না, মানে আয়তন চেঞ্জ হয় না। তাহলে এখন ব্যবহৃত অক্সিজেনের আমাকে ভর বের করতে হবে। তাহলে ভর বের করার জন্য আমরা মোল বের করতে পারি আগে। তাহলে আমরা যদি ডেল এন বের করি, ডেল এন কি হবে, আগে ছিল এত, এরপরে হয়েছে এত, তাহলে বিয়োগ করতে হবে N1 - N2। এবার N1 এর জন্য সূত্র কি, P1V / RT মাইনাস P2V / RT। টি সেম কেন, কারণ বলে দিয়েছি যে 300 কেলভিন তাপমাত্রার মধ্যে আমরা চেঞ্জ করছি। তাহলে এখান থেকে আমরা কমন নিয়ে লিখতে পারি যে V /
আর টি P1 মাইনাস P2। তাহলে এখানে ভি কত? ভি হচ্ছে আমার 1 × 10⁻⁻² মিটার কিউব, এই যে এটা বলে দিছে, ডিভাইড বাই আর কত? 8.314। আর টি হচ্ছে আমার 300 কেলভিন। আর P1 মাইনাস P2, তাহলে এটা হচ্ছে 2.5 মাইনাস 1.3 ইন্টু 10⁻⁵। তাহলে আমার এখানে টোটাল যেটা আসবে এটা আমি একটু ক্যালকুলেট করে নিই। এটা যেটা আমি একটু ক্যালকুলেট করি সেটা হচ্ছে 1 - 2 নিচে 8.314 ইন্টু 300 ইন্টু 2.5 মাইনাস 1.3 ইন্টু 10⁻⁵। তাহলে সেটা আসতেছে আমার 0.4811 মোল, অর্থাৎ এত মোল আমরা কি ইউজ করছি। তাহলে এত মোল যদি আমরা ইউজ করি, এখান থেকে আমরা এম পাবো। এম ইজ ইকুয়াল টু কি? মোল সংখ্যা ইন্টু আণবিক সংখ্যা। তাহলে 0.4811, এটার সাথে আমরা গুণ কত দিব? 32। তাহলে অক্সিজেনের আণবিক ভর কত? 32। তো এটা যদি আমরা 32 গুণ দিই তাহলে আমার আনসার আসবে 15.39 গ্রাম। অর্থাৎ এত গ্রাম আমরা কি ইউজ করছি, এত গ্রাম আমরা ইউজ করছি, সিলিন্ডার থেকে বের করে আনছি। তাহলে এটা গেল আমার 8 নম্বর ম্যাথ। 9 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে যে 30°C তাপমাত্রায় প্রতি গ্রাম অণু হিলিয়াম গ্যাসের গতিশক্তি কত হবে। এই ম্যাথটা নেওয়ার একটা কারণ হচ্ছে এই যে প্রতি গ্রাম অণু, এটা বোঝানোর জন্য। তাহলে প্রতি গ্রাম অণু, এটার মিনিং হচ্ছে আমার 1 মোল। ঠিক আছে, এটার মিনিং হচ্ছে আমার 1 মোল। তাহলে আমরা লিখতে পারি যে ই কে ইজ ইকুয়াল টু কি, আমি কি ইউজ করতে বলছিলাম? F/2 nRT। তাহলে আমাকে বলছে কি হিলিয়াম। হিলিয়াম কি? এক পারমাণবিক। হ্যাঁ, এক পারমাণবিক। তাহলে এক পারমাণবিকের স্বাধীনতার মাত্রা কত? 3/2 ইন্টু এন এর মান কত? 1, আর এর মান কত? 8.314, আর টি এর মান কত? 30 প্লাস 273। তাহলে আমার আনসার আসে 377 জুল। আমরা জাস্ট এই ম্যাথটা নিচে এই জন্য যাতে এই প্রতি গ্রাম অণু এই জিনিসটা কি বোঝানো সম্ভব হয়। এটা অনেকে ভুল করে বসে থাকে, তাই এটা দেখাইলাম। 10 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে যে 27°C উষ্ণতায় 10 গ্রাম অক্সিজেন গ্যাসের রৈখিক গতিশক্তি, কণিক গতিশক্তি এবং মোট শক্তি নির্ণয় করো। তা আমি বলছিলাম যে অক্সিজেন একটা কি? 2 পারমাণবিক। ঠিক আছে, 2 পারমাণবিক। তাহলে এই ক্ষেত্রে তার এফ এর মান কত? এফ এর মান হচ্ছে আমার 5। হ্যাঁ, যখন আমাকে রৈখিক বের করতে বলবে, রৈখিক গতিশক্তি যখন আমরা বের করব, তখন আমরা কি বলছি? রৈখিক গতিশক্তির জন্য F/2 nRT তো ইউজ করবো। তাহলে রৈখিকের জন্য এফ এর মান কত? 3/2 nRT। হ্যাঁ, 10 গ্রাম বলছে, তাহলে 3/2 ইন্টু 10/32 ইন্টু 8.314, টি এর মান কত? 300 কেলভিন। তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কত? 1169.156 জুল। হ্যাঁ, আর যখন কণিক বলবে, কণিক গতিশক্তি, ওইটার জন্য ঠিক সেম ভাবে F/2 nRT। তাহলে কণিকের জন্য এফ এর মান কত? 2/2 ইন্টু এন এর মান কত? 10/32 ইন্টু 8.314 ইন্টু 300 কেলভিন। তাহলে আমার আনসার আসে 779.43 জুল। তাহলে এখন যদি আমি মোট শক্তি বের করি, মোট শক্তি, তাহলে এই দুটো যোগ হবে। তাহলে এই দুটো যোগ করলে আমরা কত পাই? 1948.61 জুল। ঠিক আছে, এখন এটার ইয়া হইলো যে আমরা যখন দ্বিপারমাণবিক দেখি তখন আমার এফ এর মান কত? 5 হয়। এফ এর মান 5 মানে কি? 3+2। মনে রাখবা 3 অলওয়েজ হবে, 3 অলওয়েজ রৈখিকের জন্য, 3 অলওয়েজ রৈখিকের জন্য, বাদ বাকি যা হবে তা আমার কণিকের জন্য। মনে রাখার জন্য বললাম যে টোটাল যেই এফ এর মান সেটা তো থাকবে, ওখান থেকে 3 অলওয়েজ হবে তোমার কিসের জন্য? রৈখিকের জন্য। আর 2 হবে বা বাকি যা থাকবে সেটা হচ্ছে আমার কণিকের জন্য। হ্যাঁ, আর এখানে CO2 একটা আছে না, কার্বন ডাইঅক্সাইড, ওইটার জন্য কিন্তু তোমার এফ এর মান কত? 5। এটা একটু মনে রাখবে, এটা বহু পারমাণবিক গ্যাস হলো, এটা আচরণ করে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য মতো, কারণ এটা তো সরলরৈখিক না, সরলরৈখিক তো এই জন্য আচরণ করে বা ঘুরে অথবা এর মধ্যে যে কম্পন সৃষ্টি হয় এটা হচ্ছে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য হয়।
গ্যাসের মতো হয়, তাই এটা এফ এর মান কি 2 ধরা হয়, সরি 5 ধরা হয় কার্বন ডাইঅক্সাইডের। ঠিক আছে, তো এটা গেল আমার 10 নম্বর ম্যাথ। এবার আসি আমার 11 নম্বর ম্যাথ। 11 নম্বরে আমাকে বলা আছে যে স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ প্রমাণ চাপ ও তাপমাত্রা মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। তাহলে আমি ধরলাম যে সি আর এম এস এসটিপি প্রমাণ চাপ যেটা বললো, ওখানে আমার যে সিআরএমএস সেটা হলো আমার 3R T0 ডিভাইডেড বাই এম। আর আমার যে তাপমাত্রা আমরা চাইছে সেটার জন্য সিআরএমএস এটা হইলো 3RT ডিভাইড বাই এম। আমাকে টি এর মানটা বের করতে হবে। তাহলে আমরা যদি অনুপাত করি যে সিআরএমএস ডিভাইড বাই সিআরএমএস এসটিপি, সেটা হইলো ইজিলি বোঝার কথা যেটা T/T0 আসবে। তাহলে আমাকে বলছে যে প্রমাণ চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গবেগের অর্ধেক হবে। এটা কি 1/2 ইজ ইকুয়াল টু √T/T0। সেখান থেকে আমার টি আসতেছে কত, T0/4, তাই সেটা হচ্ছে আমার 68.25 কেলভিন। অ্যান্ড কষ্ট করে এটা একটু মুখস্থ রাখবা। এটা মুখস্থ কেন থাকবে, ভার্সিটি এমসিকিউ, এটা ভার্সিটিতে কিন্তু আসে অনেক। ঠিক আছে, ভার্সিটি এমসিকিউর জন্য একটু মুখস্থ রাখবা, সমস্যা নেই তো। হ্যাঁ, একটা সামান্য জিনিস মুখস্থ রাখতে তেমন কিছু আসে যায় না। হ্যাঁ, তাহলে এটা গেল আমার 11 নম্বর ম্যাথ। এবার 12 নম্বর ম্যাথ। আচ্ছা, তো 12 নম্বর ম্যাথে আমাকে বলছে যে যে উষ্ণতায় পৃথিবীর বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন অণুর গতিবেগ পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্র থেকে মুক্তিবেগের সমান হবে তা নির্ণয় করো। নাইট্রোজেন পরমাণুর ভর দেওয়া আছে আমাকে, এবং পৃথিবীর যে ব্যাসার্ধ আর পৃথিবীর যে জি এর মান সেটাও আমাকে দেওয়া আছে। আমি কথা হইলো যে কিভাবে করব, সেটা হইলো আমাকে বলে দিছে যে পৃথিবীর মুক্তিবেগের সমান হবে। তাহলে আমার যে সিআরএমএস বেগ এটা আমার স্কেপ ভ্যালোসিটির সমান হবে। নাইট্রোজেন অণুর যে সিআরএমএস বেগ হবে সেটা কি এসকে ভেলোসিটির সমান হবে। তাহলে যেহেতু আমরা অণুর মান ইউজ করব, অণুর ভর দেওয়া আছে, তাহলে আমি অণুর মানটা ইউজ করব। তাহলে সিআরএমএস হবে আমার কি 3KT ডিভাইডেড বাই ছোট হাতের এম ইজ ইকুয়াল টু এসকে ভেলোসিটি মানে কি 2G/r। উভয় পক্ষ থেকে আমি রুটটা যদি তুলে দিই তাহলে এটা হচ্ছে আমার 3 × কে এর মান কত 1.38 × 10⁻⁻23 ইন্টু টি যেটা আমরা বের করব, আর এম হচ্ছে একটা পরমাণুর ভর। হ্যাঁ, তাহলে একটা পরমাণুর ভর যদি এটা হয় তাহলে একটা অণুর ভর কত, একটা অণুর ভর হচ্ছে এটা দ্বিগুণ, কারণ N2 হয়, তাহলে এটা দ্বিগুণ হবে, 2 দ্বারা গুণ করতে হবে আমাকে। তাহলে 2 × 23.24 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখান থেকে আমরা পাই যে 2 × 9.8 ইন্টু 6370 ইন্টু 10⁻3। তাহলে এখান থেকে আমার যে টি এর মান, এই টি এর মান আসে 140,172 কেলভিন। ঠিক আছে, এটা হলো আমার আনসার। তো এখান থেকে আমি কেন 3KT/m ইউজ করছি, কারণ আমাকে বলে দেওয়া আছে যে নাইট্রোজেন পরমাণুর ভর দেওয়া আছে। তাহলে পরমাণুর ভর দেওয়া থাকলে আমরা কি কি ইউজ করি, এই 3KT/m এই সূত্রটা ইউজ করব। ঠিক আছে, হিসাবে সুবিধার জন্য। এরপর আমাদের 13 নম্বর ম্যাথ আমাদেরকে যে ম্যাথটা দিছে এটা হলো তোমাদের সবার প্রিয় ছায়া প্রকাশনীর ম্যাথ। হ্যাঁ, তোমরা অনেকে আইআইটি কোশ্চেন ব্যাংক করতে চাও, তাহলে সেটার জন্য এই ম্যাথটা নিয়ে আসা ছায়া প্রকাশনীতে। তো ওখানে একটু সুন্দর করে লিখি রে, ছায়া। হ্যাঁ, তো এখন এখানে বলা আছে যে হাইড্রোজেন অণুর ভর এত, প্রতি সেকেন্ডে 10⁻23 সংখ্যক অণু একটা দেওয়ালের 2 সেন্টিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়। যদি অণুগুলা দেওয়ালে 10⁻³ মিটার/সেকেন্ড বেগে আঘাত করে এবং একই বেগে প্রতিফলিত হয় তাহলে উৎপন্ন চাপের মান কত। তো আমরা যখন চাপ বের করব, করছি পি, পি মানে কি F/A। এখন আমি কি এ জানি, আমরা জানি বলা আছে যে 2 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 2 × 10⁻⁻4। এবার আমাকে এফ বের করতে পারলেই আমার কাজ শেষ। কারণ এফ বের করতে হবে, এখন এফ যখন বের করতে হবে আমরা এফ এর কি কি সূত্র জানি, যে এফ ইজ ইকুয়াল টু এম এ, এটা একটা জানি। কারণ আমরা আরেকটা সূত্র জানি, সেটা হলো এফ ইজ ইকুয়াল টু টোটাল যে ভরবেগের পরিবর্তন ডিভাইড বাই সময়। অর্থাৎ
ভরবেগের পরিবর্তনের হার, এটাই তো প্রযুক্ত বল। হ্যাঁ, এখন ভরবেগের পরিবর্তন বের করতে হবে কিভাবে? এটা হইলো, এই যে দেওয়ালের উপর এই যে হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন অণু যেটা আছে, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হিট করে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। এটা ইউ এর মানটা এদিকে এবং ভি এর মানটা এদিকে। বলা আছে যে 45 ডিগ্রিতে হিট করে, তাহলে 45 ডিগ্রিতে কি চলে যাবে, যেহেতু 45 তাহলে 45-এ চলে যাবে। এখানে প্রকৃত বেগ সেম হবে, মানে অ্যাঙ্গেলটা সেম হবে। এখন আমার এখান থেকে ভরবেগের পরিবর্তন বের করতে হবে। আমরা নিউটনিয়ান বলবিদ্যা পড়ছিলাম যে এখান থেকে যদি আমি ভরবেগের পরিবর্তন বের করতে যাই, তাহলে পি ফাইনাল মাইনাস পি ইনিশিয়াল হবে, ভেক্টর যোগ বিয়োগ হবে, ভেক্টর বিয়োগ হবে। তাহলে পি ফাইনাল হচ্ছে এদিকে, দেখো পি ফাইনাল হচ্ছে এদিকে আর পি ইনিশিয়াল হচ্ছে এদিকে। এটাকে যদি আমি বিয়োগ করতে চাই কি করতে হবে, উল্টাইতে হবে জাস্ট। তাহলে উল্টাবো এদিকে। তাহলে এখান থেকে আমার যে উল্টানো বেগ সেটা হচ্ছে এদিকে, তাহলে এটা হবে আমার মাইনাস পি ইনিশিয়াল। তাহলে এখান থেকে আমরা কি করব, দুটা ভেক্টর, দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আছে, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে √2 mv। √2 কেন? কারণ এটা কি 90 ডিগ্রি, মাঝখানে এটা কি 90 ডিগ্রি, সেই হিসাবে আসছে। এখন কথা হইলো √2 mv লিখলাম। তাহলে এখন ভরবেগের পরিবর্তনের হার, তাহলে এটা হচ্ছে √2 mv। এটা হচ্ছে একটা অণুর, তাহলে আমাকে প্রতি সেকেন্ডে 10⁻³ তাহলে প্রতি সেকেন্ডে 10⁻³ বার এই কাহিনী হয়। তাহলে আমার যে ফোর্স সেটা হলো √2 mv ইন্টু 10⁻23। এটাই এখন এখানে বসাই, এফ এর জায়গায় বসাই। তাহলে সেটা হইলো আমার √2 × mv ইন্টু 10⁻23। বা মানগুলা যদি একটু বসাই, তাহলে 2 × 10⁻⁻4 √2 ইন্টু ভর কত 3.32 ইন্টু 10⁻⁻27 ইন্টু ভি কত বলা আছে যে 10⁻³ মিটার কিউব, 10⁻³ ইন্টু 10⁻23। যা আছে মান জাস্ট বসাবা আর আনসার আসে আমার 2347.59। ইজি একটা ম্যাথ, তাহামরি কিছু না, ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে জাস্ট বড় একটা ম্যাথ দিবে, তোমাকে যা চাইছে ওইটা থেকে ডিকোড করতে 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 তুমি কি সামনে আগাবা, তাহলেই হয়ে যাবে। বুঝছো? এরপরে ম্যাথ 14 নম্বর ম্যাথে আমাদেরকে বলা আছে যে একটা ইলেকট্রন এক ভোল্টেজ বিভব পার্থক্য 1 ভি বিভব পার্থক্যের মধ্য দিয়ে গেলে যে গতিশক্তি অর্জন করে, কোন উষ্ণতায় ওই অণুর গড় গতিশক্তি সেই গতিশক্তি সমান হবে। মানে একটা অণুর গড় গতিশক্তি সেই গতিশক্তি সমান হবে। তাই এটা কি, যে ইলেকট্রনের যে গতিশক্তি সেটা আমার অণুর গড় গতিশক্তির সমান হবে, অণুর গড় গতিশক্তি সমান হবে। তাহলে ইলেকট্রনের যেই গতিশক্তি অর্জন হবে সেটা কি, ভি কিউ, ভোল্টেজ ইন্টু তার চার্জ, এটা হবে তার গড় গতিশক্তি। তাহলে 3/2 kT অণুর গড় গতিশক্তি, মানে একটা অণুর শক্তি পাইলে তো এটা গড় গতিশক্তি হবে, তাই না? তাহলে হচ্ছে কি 3/2 kT। তাহলে এখান থেকে আসতেছে আমার ভোল্টেজ কত 1 ভোল্ট, ইলেকট্রনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻19। এটা হচ্ছে আমার 3/2 ইন্টু কে কত, বোল্টজম্যান ধ্রুবক 1.38 ইন্টু 10⁻⁻23 ইন্টু টি। তাহলে এখান থেকে আমার যে টি এর মান সেটা হচ্ছে আমার 7729.47 কেলভিন। এটা আসছে, ঠিক আছে, ইজি একটা ম্যাথ। এরপরের ম্যাথে আমাদেরকে বলা আছে যে একটা প্রকোষ্ঠে 2 ATM চাপে 40 গ্রাম ভর বিশিষ্ট গ্যাস এবং অপর একটি প্রকোষ্ঠে 4 ATM চাপে 30 গ্রাম ভরের একটা গ্যাস আছে। তো এটা যদি আমি একটু এঁকে দেখাই, সেটা হচ্ছে ধরো এটা একটা প্রকোষ্ঠ, এটা আরেকটা প্রকোষ্ঠ। এখানে 2 ATM চাপে 40 গ্রাম আছে, এখানে 4 ATM চাপে 30 গ্রাম আছে, ঠিক আছে। এখন তাদের মাঝখানে যেই পথ সেটা উন্মুক্ত করা হয়েছে, তো সরু ছিদ্র নল যেটা হয় আর কি। তো এখন আমাকে বলছে যে টোটাল চাপ কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে বলো, আমরা জানতাম কি যে পি ভি ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। যেহেতু এখানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট আর আর কি কিছু কনস্ট্যান্ট আছে, আর কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন কথা হলো এখানে এনটা কি কনস্ট্যান্ট, এনটাও কনস্ট্যান্ট, কারণ এখানে গ্যাসের কি নতুন করে আদান প্রদান হয়। হ্যাঁ,
এটা যদি আমরা যে সূত্রটা বলছিলাম সেটা দিয়ে করি, যে টোটাল এখানে এন কত, টোটাল আছে এখানে এনটা, মানে এন মোল আছে, আর সাথে এখানে N1 প্লাস N2 আছে, ঠিক আছে, N1 প্লাস N2 আছে। এখানে হচ্ছে N1, এখানে হচ্ছে কি N2। এখন আমাকে চাইছে কি, প্রেশারটা চাইছে। তাহলে এখানে ক্ষেত্রে কি হবে, যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আমরা জানি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে পিভি ডিভাইডেড বাই আরটি, এখান থেকে পাচ্ছি যে P1 V1 ডিভাইডেড বাই আরটি প্লাস P2 V2 ডিভাইডেড বাই আরটি। এখানে টেম্পারেচারের কোনো চেঞ্জ নেই, আর এরও কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা পাচ্ছি যে P ইন্টু ভি ইজ ইকুয়াল টু P1 V1 প্লাস P2 V2। এখন এই ভি মানে কি, শেষে আমাদের যে আয়তনটা হচ্ছে সেটা, কারণ এই দুটো মিক্স করছি, তাহলে আমরা চূড়ান্ত আয়তন কি, এই দুটার আয়তন। তাহলে কি V1 প্লাস V2। তাহলে এখান থেকে আমরা যদি পিটাকে এক সাইডে রাখি, বাকিগুলোকে যদি পাশে নিয়ে যাই, তাহলে P1 V1 প্লাস P2 V2 ডিভাইড বাই V1 প্লাস V2। এখন এখান থেকে আমরা V1 V2 এর মান কি লিখতে পারি, যে V ইজ ইকুয়াল টু nRT বাই P। তাহলে P1 ইন্টু N1 RT ডিভাইডেড বাই P1 প্লাস P2 ইন্টু N2 RT ডিভাইডেড বাই P2। এবং ঠিক সেম জিনিসটা এখানে হবে, যে N1 RT ডিভাইডেড বাই P1 প্লাস N2 RT ডিভাইডেড বাই P2। এখান থেকে আমরা লিখতে পারি যে, দেখো এখানে P1 আর P1 কাটা চলে যায়, হ্যাঁ, আর আরটি এখানে দেখো, এখানে দেখো, এখানেও আরটি আছে, এখানেও আরটি আছে, এখানেও আরটি আছে, এখানেও আরটি আছে। তাহলে উপরের আরটি নিচের আরটি কি কাটা চলে যাবে, কমন নিয়ে জাস্ট কেটে দিব। তাহলে এখানে হয় আমার পি ইজ ইকুয়াল টু N1 প্লাস N2 ডিভাইডেড বাই N1 বাই P1 প্লাস N2 বাই P2। তাহলে N1 এর মান কত, এন মানে হচ্ছে যতটুকু ছিল ডিভাইডেড বাই আণবিক ভর, এটা হচ্ছে আমার কি এন এর মান। তাহলে এখানে ছিল কত 40 গ্রাম, আণবিক ভর আমরা জানি না, প্লাস এখানে ছিল 30 গ্রাম, আণবিক ভর আমরা জানি না। এখন জানি না তো কি হয়েছে, আমরা একই গ্যাস রাখছি, হ্যাঁ একই গ্যাস, এই তো একই গ্যাস। তাহলে কি এম এর মান কি সেম। তাহলে এখানে হচ্ছে 40 ডিভাইডেড বাই এম ইন্টু 280m প্লাস 30 ডিভাইডেড বাই এম ইন্টু 480m। তাহলে এখান থেকে এম গুলো কাটা চলে যাবে, দেখো এখানে এই এম এগুলো কাটা চলে যাবে, কমন নিয়ে জাস্ট কেটে দিব। তাহলে এখান থেকে আমার আনসার আসবে 2.54 ATM। এটা ছিল একটা গ্যাস মিক্সারের, যে গ্যাস মিক্স করলে বা যে মিক্সচারটা হয়, এটার যেই ম্যাথগুলা, ওই ধরনের একটা ম্যাথ, ঠিক আছে। তাই এটা গেল আমার 15 নম্বর ম্যাথ। 16 নম্বর ম্যাথে আমাদেরকে বলছে যে হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা মিশ্রণের আয়তন 2 লিটার, উষ্ণতা এত, চাপ এত, এবং তাদের ভর 0.76 গ্রাম। মিশ্রণে হাইড্রোজেন এবং অক্সিজেনের ভর কত। আমরা ধরলাম যে হাইড্রোজেনের যে ভর এটা হইলো আমার M1, অক্সিজেনের যে ভর এটা হইলো আমার M2। এখন দুইটা অজানা রাশি, আমার দুটো ইকুয়েশন লাগবে। তাহলে প্রথম ইকুয়েশন কিন্তু আমরা এখানে পাইতেছি যে বলছে তাদের ভর কত 0.76। তাহলে আমরা লিখতে পারি যে M1 প্লাস M2 ইজ ইকুয়াল টু কি 0.76। এখান থেকে আমরা যদি এগুলোকে মোলে কনভার্ট করি, কেন করতেছি এটা একটু পরে দেখবা। তাহলে সেখান থেকে আমরা আসে যে N1 ইন্টু 2, কারণ হাইড্রোজেনের কত আণবিক ভর 2, এরপর N2 ইন্টু 32 ইজ ইকুয়াল টু 0.76। হ্যাঁ, এখন বাবা এটা কিভাবে হচ্ছে ভাই, তাহলে সেটা হচ্ছে এম ডিভাইড বাই বড় হাতের এম ইজ ইকুয়াল টু এন, ওখান থেকে আসছে, বুঝছো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 2N1 প্লাস 32N2 ইজ ইকুয়াল টু 0.76। এটা আমার একটা ইকুয়েশন। এবার আমরা এই যে পুরো সিস্টেমটার জন্য একটা পিভি সমান এনআরটি ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এখান থেকে পি এর মান কত 10⁵, ভি এর মান কত 2 লিটার। 2 লিটার মানে কত 2 × 10⁻³ 2 × 10⁻³ ইজ ইকুয়াল টু এন। এন মানে কত N1 প্লাস N2, টোটাল হাইড্রোজেন আর অক্সিজেন যত মোল আছে সেটা, ইন্টু 8.314 ইন্টু টি, টি কত 300 কেলভিন। তাহলে এখান থেকে আমরা আরেকটা ইকুয়েশন পাচ্ছি যে N1 প্লাস N2 ইজ ইকুয়াল টু আমার
0.08016 মোল। ঠিক আছে, মোলটা থাক। তাহলে এটা হচ্ছে আমার 2 নাম্বার ইকুয়েশন। তাহলে আমি যদি দুই আচ্ছা 1 আর 2 যদি আমি সলভ করি, তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে n1 হচ্ছে আমার 0.06, মানে এত মোল হচ্ছে আমার H2, আর n2 হচ্ছে আমার 0.01999O2। তাহলে এখান থেকে আমরা ইজিলি জাস্ট দুই দ্বারা গুণ করলে কি পাই, 0.1202 গ্রাম হচ্ছে আমার H2 পাই। আরে 2 গ্রাম কেন লিখলাম, 0.120 H2 পাই। আর এটাকে যদি আমরা 32 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমার 0.636 গ্রাম অক্সিজেন পাই। ইজি একটা ম্যাথ। এটাও কি একটা গ্যাস মিক্সচারের একটা ম্যাথ ছিল। ঠিক আছে, খুব ইজি একটা ম্যাথ, আসার মতো। 17 নম্বর ম্যাথে আমাকে বলা আছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল হিলিয়াম গ্যাসকে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 3 মোল আর্গন গ্যাসের সাথে যদি মিশানো হয় তাহলে মিশ্রণের তাপমাত্রা কত। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মিশ্রণের তাপমাত্রা মানে মিশ্রণের যে টোটাল যে শক্তি, ওখান থেকে তো তাপমাত্রা পাবো, তাই টোটাল যে শক্তি এটা হিলিয়ামের যতটুকু শক্তি ছিল প্লাস আর্গনের যতটুকু শক্তি ছিল তার সমান। তাহলে বলো এটা কত পারমাণবিক গ্যাস, আর্গন এক পারমাণবিক, হিলিয়াম এক পারমাণবিক, তাহলে এটা কি টোটালটাও আমি 3/2 লিখতে পারি। তাই 3/2 nRT ইজ ইকুয়াল টু 3/2 n1 R T1 প্লাস 3/2 n2 R T2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে NT ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি ডাইরেক্ট লিখি তাহলে T ইজ ইকুয়াল টু হচ্ছে আমার n1 T1 প্লাস n2 T2 ডিভাইড বাই n1 প্লাস n2। তাহলে এখানে জাস্ট মান বসাবা, আনসার আসবে। আনসার হচ্ছে আমার 306 কেলভিন। ঠিক আছে, জাস্ট মান বসাবা, আনসার আসবে। এখানে মান বসানো ছাড়া কোনো কাজ নেই। হ্যাঁ, ইজি ম্যাথ, এটা কোশ্চেন ব্যাংকে আসলে সম্ভবত। আচ্ছা, তো আমাদের 18 নাম্বার যে ম্যাথটা সেটা হচ্ছে কি বায়ু শিশিরাঙ্ক রিলেটেড যে ম্যাথগুলো ওইরকম। তো আমাকে বলা আছে যে বায়ুর তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং শিশিরাঙ্ক 18 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে 60% অর্থাৎ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা 23 ডিগ্রি এবং 16 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ এত এবং এত। এখন বলা আছে যে বায়ু তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্প চাপ কত। আমরা জানি যে আর ইজ ইকুয়াল টু ছোট হাতের এফ বাই বড় হাতের এফ ইন্টু 100%। তাহলে আমরা 100% সরাই দিলে দেখি দশমিকে চলে আসবে। তাহলে আর এর মান কত, 60% ছিল, তাহলে এটা হবে 0.6। এফ হচ্ছে আমার বায়ুতে বিদ্যমান জলীয় বাষ্প, আর বড় হাতের এফ হচ্ছে আমার বায়ুতে যে সম্পৃক্ত জলীয় বাষ্প ছিল সেটার যে ভর সেটা। তাহলে ওখান থেকে মানে ওই তাপমাত্রায় যে সম্পৃক্ত জলীয় বাষ্প সেটার ভর হচ্ছে যে নিচের বড় হাতের এফটা, তাহলে ওইটা আমাকে দেওয়া আছে কত, 20.5। এখান থেকে আমি ছোট হাতের এফ যেটা মান পাবো সেটা হচ্ছে আমার 12.3 মিলিমিটার হাঙ্গেরি। এটা হচ্ছে কি আমার ওই তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্প চাপ। এখন আমাকে বলছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কি। শিশিরাঙ্কে যেটা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এটাই তো ওই তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্প চাপ। তাহলে ওখানে যে এফ এর মান ছোট হাতের এফ সেটা হচ্ছে কি 12.3 মিলিমিটার হাঙ্গেরি। 3 নাম্বার আমাকে বলছে যে 16 ডিগ্রি সেলসিয়াসে ঘনীভূত জলীয় বাষ্প। আমি কিন্তু এখানে জানি যে শিশিরাঙ্ক কত 18। তাহলে শিশিরাঙ্ক থেকে আমি যত কমাবো তত কি আমার আমার যে ঘনীভবন হওয়া শুরু করবে। অর্থাৎ আমরা যে পাত্রের মধ্যে 4 নাম্বার কেসটা দেখছিলাম যে আমার ধারণ ক্ষমতা 15, আমি দিছি 20, তাহলে 5 কেজি কি বের হয়ে যাবে, ঠিক ওই রকম। তাহলে এখান থেকে আমার ঘনীভূত হবে কত, ঘনীভূত যেটা হবে আমার শিশিরাঙ্কের জলীয় বাষ্পের চাপ কত ছিল, 12.3। তাহলে এখানে হবে 12.3 বিয়োগ আমি কতটুকু নিছিলাম 10.5 ইন্টু 100%। তাহলে সেখান থেকে আমার আনসার আসবে 14.63%। ঠিক আছে, এত পার্সেন্ট কি জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বের হয়ে যাবে। এটা গেল আমার 18 নাম্বার। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস এখানে বলতে ভুলে গেছিলাম, সেটা ছিল গ্লেশিয়ারের উৎপাদক। হ্যাঁ, এটা কি গ্লেসিয়ার, এটা পাবজির কোনো স্কিন না, এটা হইলো তোমার শিশিরাঙ্ক বের করার টেকনিক। শিশিরাঙ্ক যদি থিটা হয়, এটা সূত্রটা হচ্ছে আমার θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। হ্যাঁ, এখানে θ1 কি, এখানে যে θ1 সেটা হচ্ছে আমার সিক্ত অর্থাৎ শুষ্ক বাল্বের তাপমাত্রা, আর θ2 হচ্ছে আমার সিক্ত বাল্বের তাপমাত্রা। আর এই যে জি,
এটা হচ্ছে আমার গ্লেসিয়ারের উৎপাদক বা গ্লেসিয়ার ধ্রুবক। ঠিক আছে, গ্লেসিয়ার ধ্রুবক। এটা কিসের জন্য হয়? এই গ্লেসিয়ার উৎপাদকটা হচ্ছে আমার থিটা 1 এর জন্য হয়, অর্থাৎ শুষ্ক বাল্বের জন্য এই গ্লেসিয়ার উৎপাদকটা পাওয়া যায়। তো এখান থেকে ম্যাথটা কিরকম হয়, তোমাকে সব ডাটা দেওয়া থাকে, তুমি ওখান থেকে জাস্ট শিশিরাঙ্ক বের করবা। হ্যাঁ, এটা হইলো এই কনসেপ্ট। ঠিক আছে, এটা খুব ছোটখাটো ম্যাথ আসবে, এখান থেকে জাস্ট এমসিকিউ আসার চান্স বেশি। তো আমাদের 19 নম্বর ম্যাথে আমাদেরকে বলা আছে যে একটা ঘরের বাইরের তাপমাত্রা এবং ভিতরের তাপমাত্রা দেওয়া আছে, ওখানে আপেক্ষিক তাপমাত্রাটা কি দেওয়া আছে। তাহলে বলা আছে একটা ঘরের তাপমাত্রা 25 ডিগ্রি, আপেক্ষিক আর্দ্রতা 60%। ওই সময় বাইরের তাপমাত্রা যদি 10 ডিগ্রি এবং আপেক্ষিক তাপমাত্রা যদি 80% হয়, এবং তখন যদি আমরা জানালা খুলে দিই, তাহলে জলীয় বাষ্প কোন দিকে যাবে অথবা বাতাস কোন দিকে ফ্লো হবে। তো ওখানে আমার যে যা যা দরকার সম্পর্কে জলীয় বাষ্পের চাপ সব দেওয়া আছে। এখন কথা হইলো, এটা যদি আমার ঘর হয়, এখানে যদি আমার জানালা হয়, ঠিক আছে, এখানে যদি আমার জানালা হয়, তাহলে এটার ভিতরের যে প্রেসার সেটা যদি P1 আর এটা বাইরের যে প্রেসার সেটা যদি P2 হয়, ঠিক আছে, তাহলে আমাকে বলো যদি P1 থেকে P2 বড়, মানে P1 যদি P2 থেকে বড় হয়, তাহলে চাপ এখানে বেশি। ঠিক আছে, চাপ এখানে বেশি, তাহলে চাপ যেখান থেকে বেশি, তাহলে চাপ উচ্চ থেকে নিম্ন তাপমাত্রা নিম্ন চাপের দিকে যাবে, তাহলে কি বাতাস বের হবে, বাতাস বের হবে। আর যদি P1 P2 থেকে ছোট হয়, তাহলে কি বাতাস ঢুকবে, কারণ বাইরের চাপ বেশি, তাহলে বেশি চাপ থেকে কম চাপের দিকে আসবে, তাহলে বাতাস বের হবে। এই জিনিসটা একটু বুঝলেই কাজ শেষ। এখন আমরা কি করব, আমরা ঘরের ভিতরে হিসাব করবো আগে, যে ভিতরে আমাদের চাপ কত সেটাকে দেখবো। আমরা জানি যে R = F/F। তাহলে আমার ভিতরের যে আর্দ্রতা সেটা হচ্ছে কি 60%, অর্থাৎ 0.6 বাতাসের সম্পৃক্ত। ছোট হাতের এফ মানে কি, বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, বাতাসে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। আর এটা হচ্ছে বাতাসের সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কত আমাকে দেওয়া রাখছে, এই যে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আমাকে দিয়ে রাখছে 23.52 মিলিগ্রাম হাঙ্গেরি। সেখান থেকে আমি F1 এর মানটা পাচ্ছি, এখান থেকে F1 এটার মানটা পাচ্ছি আমি 14.112 মিলিমিটার হাঙ্গেরি। তাহলে এখন বাইরেরটা হিসাব করবো যে আমার বাইরের কি অবস্থা। বাইরে হচ্ছে R = F2/F। তাহলে বাইরে হচ্ছে কত, 80%, তাহলে 0.8 F2/F। এফ কত, এফ হচ্ছে বাইরের জলীয় বাষ্পের যে চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ সেটা। আর ছোট হাতের F2 হচ্ছে যে বাইরে উপস্থিত জলীয় বাষ্পের চাপ বের করবো। তাহলে এখানে আমাকে দেওয়া রাখছে কত, 9.2, 9.2, তাহলে 9.22। তাহলে এখান থেকে আমরা পাই যে F2 কত, 7.37 মিলিমিটার হাঙ্গেরি। এখন দেখো আমার এই যে F1 সেটা F2 থেকে কি বড়, অর্থাৎ ঘরের ভিতরের উপস্থিত জলীয় বাষ্পের চাপ বাইরের জলীয় বাষ্পের চাপ থেকে বেশি। তাহলে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে যাবে। তাহলে এখানে আনসার কি হবে, ঘরের ভিতর থেকে বাইরে বাতাস যাবে, ঘরের ভিতর হতে বাইরে বাতাস যাবে। বুঝা গেল? এটা হইলো আমাদের 19 নম্বর ম্যাথ। এরপর আসে আমার 20 নম্বর ম্যাথ। 20 নম্বর ম্যাথে আমাদেরকে বলা হয়েছে যে একটা ঘরের পরিমাপ দেওয়া আছে, মানে আয়তন দেওয়া আছে 20 ডিগ্রি তাপমাত্রায়, তাপমাত্রাটি স্থির 20 ডিগ্রি তাপমাত্রায় আপেক্ষিক আর্দ্রতা 10% থেকে বাড়িয়ে 70% করতে হইলে কতটুকু পানি বাষ্পীভূত করা প্রয়োজন। আমাদেরকে সম্পৃক্ত জলীয় বাষ্পের ঘনত্ব দেওয়া আছে ওই তাপমাত্রায়। এখন আমরা যখন আমাদের আপেক্ষিক তাপমাত্রা বাড়াচ্ছি, 10 থেকে 70 করতেছি, তাহলে মানে কি আমাকে আর্দ্রতা ওখানে বাতাসের মধ্যে আরো আর্দ্রতা বাড়াইতে হবে, মানে বাতাসে উপস্থিত জলীয় বাষ্প বাড়াইতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, পানি বাষ্পীভূত করতে হবে, তাই তো? তাহলে এখন বাষ্পীভূত করতে হবে। এখন আমরা আরেকটা একটা সূত্র পড়ছিলাম না, যে আর ছোট হাতের F/F। ওখানে একটা সংজ্ঞা ছিল যে ছোট হাতের এফটা হচ্ছে বায়ুর তাপমাত্রায় বিদ্যমান জলীয় বাষ্পের ঘনত্ব ডিভাইডেড বাই বায়ুর তাপমাত্রায় সর্বোচ্চ ধারণক্ষম জলীয় বাষ্পের ঘনত্ব। ঘনত্ব কিন্তু দেওয়া আছে আমাকে। তাহলে আমি এখান থেকে আমার কেস 1 যদি বের করি, যে কেস 1 অর্থাৎ যখন আমরা 10% ছিল, কেস 1 যখন 10% ছিল, যে R1 ছোট হাতের এফ ডিভাইড বাই বড় হাতের এফ। যখন 10% ছিল তাহলে R1 হচ্ছে 0.1, আর এখানে হচ্ছে আমার ρ1 ডিভাইড বাই ρ0। আর ρ0 এর মান কত, ρ0 এর মান আছে আমাকে 17.3, 17.3
ইন্টু 10⁻⁻6। তাহলে এখান থেকে আমি রো ওয়ানের যে মান পাচ্ছি সেটা হইতেছে আমার 17.3 ইন্টু 10⁻⁻, কত, 17.3 ইন্টু 10⁻⁻5 মনে হয়। হ্যাঁ, তো এটা আনসার আসবে 17 দেয়, তো 1.7 লিখি, তাহলে ইজি হবে আমার। 1.73 ইন্টু 10⁻⁻6, এটা হচ্ছে কি আমার গ্রাম পার সিসি। এখন যখন আমার কেস টুতে যাচ্ছি, কেস টু যখন আমার আর এর মানটা কত হয়েছে, 80% 70% হয়েছে, এফ বাই এফ কত হয়েছে, এটা 70% হয়েছে, 0.7। তখন আমার রো বের করবো, রো টু আর রো নটের মান আমাকে বসাতে হবে। রো নট কত আমার 17.3 ইন্টু 10⁻⁻6। তাহলে এখান থেকে আমার রো টু এর মান পাচ্ছি কত, রো টু এর মান পাচ্ছি আমার 1.2 ইন্টু 10⁻⁻5 গ্রাম পার সিসি। এখন আমাকে বলছে কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে। তাহলে ডেল এম ইজ ইকুয়াল টু ডেল রো ইন্টু কি ভি। কারণ ভি কি বসবে, ভি বসবে যে আমার বাসার যে আয়তন সেটা। কারণ যেখানে আমাদের বায়ু ধর্ম কি, যেখানে থাকে ওটা আয়তন ধারণ করে, তাই তো। তাহলে ডেল রো সেটা হচ্ছে আমার রো টু মাইনাস রো ওয়ান ইন্টু ভি। তাহলে সেটা হচ্ছে আমার 1.2 ইন্টু 10⁻⁻5 মাইনাস 1.73 ইন্টু 10⁻⁻6 ইন্টু ভি। ভি কত, 20 ইন্টু 10 ইন্টু 4, 20 ইন্টু 10 ইন্টু 4। তাহলে আমার যেটা আনসার আসে সেটা হচ্ছে, দাঁড়া আমি একটু ক্যালকুলেশন করি, 0.7 ইন্টু 1, 3.3। তাহলে আমার আনসার যেটা আসে সেটা হচ্ছে 8.304 ইন্টু 10⁻⁻3। আচ্ছা দাঁড়ো, এটা তো আমাকে সেন্টিমিটারে নিতে হবে তাই না? তাহলে এটা হচ্ছে আমার ইন্টু 10⁻6, 10⁻6। আনসার কি ভুল লিখলাম? আচ্ছা দাঁড়ো, আনসারটা আমি একটু ক্যালকুলেশন করে নিই। আমার আনসারটা আসতেছে তোমার 8304 গ্রাম। ঠিক আছে, মানে এত গ্রাম বাষ্পীভূত হইলেই আমার যেই আপেক্ষিক আর্দ্রতা সেটা কি বৃদ্ধি পাবে। তো এই ছিল আমাদের পুরো আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব। এখানে আমরা সবগুলা কনসেপ্ট আলোচনা করছি শুরু থেকে, মানে যা যা দরকার কনসেপ্ট সবগুলো আলোচনা হয়েছে, এবং যত ধরনের ম্যাথ আছে সবগুলো দেখানো হইলো। এন্ড তোমাদের কাজ হচ্ছে তোমরা কোশ্চেন ব্যাংকটা সলভ করবা। কোশ্চেন ব্যাংক সলভ করবার পর এখানে ম্যাথগুলোও দেখবা। হ্যাঁ, আমরা যেভাবে ম্যাথগুলো অ্যাপ্রোচ করছি সেভাবে অ্যাপ্রোচ করা ট্রাই করবা। এখানে অনেক অনেক কিছু আমার জড়তার কারণে হয়তো বা তোমরা বুঝতে অসুবিধা হবে। একটু নিজের থেকে বোঝার ট্রাই করো যে আমি কি বলতে চাইছি এবং কি লিখতেছি, সবগুলোকে তো সুন্দর করে লিখে রাখছি, তাই তোমার বুঝতে কি অসুবিধা হবে না তেমন। তুমি জাস্ট দেখবা এবং নিজে একটু বোঝার ট্রাই করবা, তাহলেই হবে। হ্যাঁ, আর কোশ্চেন এত আহামরি কঠিন হবে না, এটা নিয়ে কোনো ভয় পাওয়ার দরকার নেই। খুবই ইজি কোশ্চেন হবে বুয়েট এক্সাম। জাস্ট মাথা ঠান্ডা রাখবা আর একবার যা আনসার করবা সঠিকভাবে আনসার করা ট্রাই করবা। তো এই চ্যাপ্টারের মাধ্যমে আমাদের ফার্স্ট পেপার শেষ হচ্ছে। তো নেক্সট আমাদের সেকেন্ড পেপার শুরু হবে।